ম্যানেজারিয়াল কিছু ভ্যালু কাজ করে। কেউ কেউ আপনার কম্পিটিশন করে ম্যানেজারদের মধ্যে, কেউ কেউ আছে যারা কম্পিটিশনের মধ্যে থাকে সবসময়, কেউ কেউ আছে একজন আরেকজনকে খালি ব্লেম দেওয়ার চেষ্টা করে, কেউ কেউ আছে ম্যানেজারিয়াল ফাংশনগুলো করে লজ্জার ভয়ে করে। হ্যাঁ, আবার রোল অফ পার্টিসিপেশন, এই জাপানে এই জিনিসটা আছে, পার্টিসিপেশনের মাধ্যমে করার চেষ্টা করে। অটোক্রেটিকটা অনেকটা আপনার এখানে পাওয়া যাচ্ছে, ইউরোপ অ্যান্ড সাউথ আমেরিকাতে ম্যানেজাররা অনেকটা অটোক্রেটিক রোলটা প্লে করে এখানে দেখাচ্ছে। সোর্সেস অফ ম্যানেজারিয়াল ট্যালেন্ট। ম্যানেজারিয়াল ট্যালেন্ট আমরা কোথা থেকে মানে কালেক্ট করব? আমরা আগেই বলেছি যে তিন ধরনের ন্যাশনালস আমরা কালেক্ট করে থাকি। একটা হচ্ছে যে হোম কান্ট্রি ন্যাশনালস, যেটা কিনা হচ্ছে হেডকোয়ার্টার থেকে যখন আসে তারপর হোম কান্ট্রি ন্যাশনাল বলে। একটা হচ্ছে হোস্ট কান্ট্রি ন্যাশনালস, অর্থাৎ যে দেশে ফ্যাক্টরিটা সিচুয়েটেড আছে, যে দেশে আপনার কাজ হচ্ছে সেই দেশের এমপ্লয়ীদেরকে বলা হয় হোস্ট কান্ট্রি ন্যাশনালস। আর প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল এবং হোস্ট কান্ট্রি ন্যাশনাল ছাড়া অন্য দেশ থেকে যদি লোকজন আসে তাদেরকে বলা হয় থার্ড কান্ট্রি ন্যাশনাল। আমরা কিন্তু ঘুরে ঘুরে এই জিনিসগুলো পড়বো যে পিসিএন, এইচসিএন এন্ড টিসিএন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এখান থেকে বইয়ের মিল পাবেন, ঠিক আছে। আমাদের যে বই যেটা আছে, বইয়ের যেই ইন্ডোরিং কন্টেক্সট অফ আইএইচআরএম যেটা আছে, এখান থেকে এই স্লাইড থেকে আপনারা মিল পাবেন, মোটামুটি মিল পাবেন। এর আগেরগুলো কিন্তু বইয়ের সাথে মিলটা নাই। So what does IHRM add into the traditional framework of IHRM? কি কি বাড়তি যোগ করছে IHRM ট্রেডিশনাল HRM থেকে? কি কি বাড়তি যোগ করছে? সেখানে বাড়তি যোগ হচ্ছে টাইপস অফ এমপ্লয়িজ। এটা শুরু করতে পারেন না। HRM এর ক্ষেত্রে শুধুমাত্র কি থাকে? হোস্ট কান্ট্রি ন্যাশনাল থাকে, নিজের দেশের লোকজন থাকে। কিন্তু অপশন নাই, IHRM এ কি থাকবে? হোস্ট কান্ট্রি ন্যাশনাল থাকবে, প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল থাকবে, থার্ড কান্ট্রি ন্যাশনাল থাকবে, তিন দেশের লোকজন থাকবে। আবার আমরা যদি দেখি হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটিস, হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রকিউরমেন্ট, অ্যালোকেশন, ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্সেস, এখানে আপনার অনেক কিছু বাড়তি চলে আসবে। আমরা যখন প্রকিউরমেন্ট অর্থাৎ এমপ্লয়ি যখন হায়ার করার চেষ্টা করব, আমরা শুধু নিজের দেশের এমপ্লয়িকে হায়ার করব না, আমরা চেষ্টা করব যে প্যারেন্ট কান্ট্রি থেকে, থার্ড কান্ট্রি থেকে, যেখান থেকে যেটা দরকার সেখান থেকে হায়ার করার চেষ্টা করব। হ্যাঁ, তাদেরকে ঠিকভাবে মেশিনারিজ, রিসোর্স অ্যালোকেট করতে হবে এবং তাদেরকে ইউটিলাইজ করতে হবে। এই অ্যাক্টিভিটিসগুলো আপনার IHRM এ কিছু বাড়বে। আর হচ্ছে কি নেশন অ্যান্ড কান্ট্রি ক্যাটেগরাইজ ওয়্যার ফার্মস এক্সপান্ড অ্যান্ড অপারেট। আমরা যদি নেশন ওয়াইজ দেখি, কান্ট্রি ওয়াইজ যদি দেখি, তাহলে এখানে আমরা তিন ধরনের কান্ট্রি পাবো। একটা হচ্ছে হোস্ট কান্ট্রি, অর্থাৎ যে দেশে কোম্পানিটা কাজ করছে, কোম্পানিটা সার্ভিস প্রোভাইড করছে অথবা আপনার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে। আরেকটা হচ্ছে প্যারেন্ট কান্ট্রি, অর্থাৎ যেই কান্ট্রিতে কোম্পানিটার উৎপন্ন মানে কোম্পানিটা তৈরি হয়েছে, সেই দেশ থেকে, সেই দেশটাকে বলা হয় প্যারেন্ট কান্ট্রি। তো সেই দেশ থেকে আপনার অন্য দেশে কোম্পানির কি বলে বিজনেসটা ছড়িয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে থার্ড কান্ট্রি, অর্থাৎ প্যারেন্ট কান্ট্রি এবং হোস্ট কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রি যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে থার্ড কান্ট্রি। তাহলে এখানে তিন ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা টাইপস অফ এমপ্লয়িজ, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে নেশন অর কান্ট্রি ক্যাটেগরাইজ ওয়্যার ফার্মস এক্সপ্যান্ড এন্ড অপারেট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এই কেউ কিছু না বললে বলবেন, কিন্তু না বুঝলে বলবেন। হ্যাঁ, ওকে স্যার। আর এটা স্যার লাস্ট দিন পড়েছিলাম আমরা যে হোস্ট কান্ট্রি। জি জি জি, রাইট, এগুলো পড়েছিলাম ভাই। সো এখানে এই যে এইচআরএম এর এখানে এই জিনিসটা আছে, আইএইচআরএম এর ক্ষেত্রে প্রকিউরমেন্ট, অ্যালোকেশন, ইউটিলাইজেশন। হ্যাঁ, এই জিনিসটা কিছু আগে বলেছি যে কান্ট্রি ন্যাশনাল ক্ষেত্রে একটা হচ্ছে যে হোম কান্ট্রি ন্যাশনালস, হোস্ট কান্ট্রি ন্যাশনালস এন্ড থার্ড কান্ট্রি ন্যাশনালস, এটা হচ্ছে টাইপস অফ এমপ্লয়িজ। আর হচ্ছে কান্ট্রি ক্ষেত্রে আমরা তো পার্থক্য হচ্ছে কি, একটা হচ্ছে হোস্ট কান্ট্রি যে দেশে কোম্পানিটা কাজ করছে, হোম কান্ট্রি অর্থাৎ প্যারেন্ট কান্ট্রি, আর এটা হচ্ছে থার্ড কান্ট্রি। হোয়াট ইজ অ্যান এক্সপেট্রিয়েট, এটা আমরা লাস্ট আলোচনা করেছি। তো আজকে এটাকে একটু মানে ইলাবোরেটলি আলোচনা করার চেষ্টা করবো যে হোয়াট ইজ অ্যান এক্সপেট্রিয়েট। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, আপনারা যারা IHRM পড়বেন এই টার্মটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। সো অ্যান এমপ্লয়ি হু ইজ ওয়ার্কিং অ্যান্ড টেম্পোরারিলি রিসাইডিং ইন এ ফরেন কান্ট্রি, জি স্যার, অর্থাৎ টেম্পোরারিলি যে কাজ করছে এবং থাকছে ফরেন কান্ট্রিতে, তাকে বলা হচ্ছে কি এক্সপেট্রিয়েট। সাম ফার্মস প্রেফার টু ইউজ দ্য টার্ম ইন্টারন্যাশনাল অ্যাসানি। কিছু কিছু ফার্ম আছে এক্সপেট্রিয়েট না বলে তারা ইন্টারন্যাশনাল অ্যাসানি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বাট মিনিংসটা সেম, একই জিনিস। Expatriates are parent country nationals from the parent country of operations. Third country nationals transfer to either headquarter or another subsidiary
and HCNs transferred into the parent country. অর্থাৎ PCN যখন অন্য দেশে যাবে তখন তাকে আমরা এক্সপেক্টেড হিসেবে ট্রিট করব। TCN যখন সে হেডকোয়ার্টার অথবা অন্য কোনো সাবসিডিয়ারি যাবে তখনও তাকে আমরা এক্সপেক্টেড হিসেবে ট্রিট করব। ইভেন হোস্ট কান্ট্রি ন্যাশনাল সে যদি আপনার নিজের দেশ থেকে প্যারেন্ট কান্ট্রিতে যদি যায় তাহলে সেও এক্সপেক্টেড হিসেবে ট্রিট করা হবে তাকেও। স্যার HQ দ্বারা কি বোঝালো এখানে স্যার? তার মানে হেডকোয়ার্টার। ওকে স্যার। গ্লোবাল ফ্লো অফ HR, গ্লোবাল ফ্লো তার মানে এক্সপেক্টেড হচ্ছে কি, এক্সপেক্টেড এর মাধ্যমে গ্লোবালি কি হচ্ছে HR ফ্লো করছে, গ্লোবাল ফ্লো অফ HR হিউম্যান রিসোর্স। এখানে দেখেন একটা ছবি দেখা যাচ্ছে, চার্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ধরেন টয়োটা কোন দেশের? জাপান নাকি স্যার? জাপান। জাপান হচ্ছে প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল, ঠিক আছে? এখানে হেডকোয়ার্টারটা আছে, আমার কার্যটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে কোনো কারণে এখানে প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল বা হেডকোয়ার্টার যেটা আছে এখান থেকে এটা হচ্ছে সাবসিডিয়ারি A, এটা হচ্ছে সাবসিডিয়ারি B। ধরে নিলাম সাবসিডিয়ারি A হচ্ছে বাংলাদেশ, সাবসিডিয়ারি B হচ্ছে আপনার শ্রীলঙ্কা। সাবসিডিয়ারি A কি? বাংলাদেশ, সাবসিডিয়ারি B হচ্ছে শ্রীলঙ্কা। এখন এই কোনো জাপানিজ টয়োটা কোম্পানিতে যারা কাজ করছে এমন কোনো জাপানিজ যদি আপনার বাংলাদেশে আসে তাকে আমরা বলবো PCN এক্সপেট্রিয়েট। তার মানে সে এক্সপেট্রিয়েট PCN প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল। আচ্ছা, কেউ যদি শ্রীলঙ্কাতে যায়, জাপানিজ কোনো একজন যদি টয়োটা হেডকোয়ার্টার থেকে যদি শ্রীলঙ্কাতে যায় সেও হচ্ছে PCN এবং সেও হচ্ছে কি এক্সপেট্রিয়েট। আচ্ছা, এবার বাংলাদেশ থেকে যিনি আছেন, বাংলাদেশের লোকদেরকে তো বলা হচ্ছে হোস্ট কান্ট্রি ন্যাশনাল। সাবসিডিয়ারি থেকে যখন বাংলাদেশের সাবসিডিয়ারি থেকে কেউ হেডকোয়ার্টারে যায় কাজের জন্য বা অ্যাসাইনমেন্ট নিয়ে যদি যায় কোনো কারণে, তখন তাকে HCN বলবে, কিন্তু সেও কিন্তু এক্সপেট্রিয়েট। দেখেন অ্যারোটা দেওয়া আছে, সে যখন HCN হিসেবে যাচ্ছে হেডকোয়ার্টারে জাপানে যাচ্ছে তখন সে কি হয়ে যাচ্ছে? এক্সপেক্টেড হয়ে যাচ্ছে। অনুরূপভাবে শ্রীলঙ্কা থেকে যখন কেউ যাবে জাপানে হেডকোয়ার্টারে কাজ করতে টয়োটার হয়ে, তখন সেও কি হয়ে যাচ্ছে? HCN এক্সপেক্টেড হয়ে যাচ্ছে, হোস্ট কান্ট্রি ন্যাশনাল এক্সপেক্টেড। আর এখানে ধরেন কোনো কারণে যদি আপনার বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাতে যদি যায় তাহলে হবে থার্ড কান্ট্রি ন্যাশনাল এক্সপেক্টেড, অথবা শ্রীলঙ্কা থেকে যদি বাংলাদেশে আসে তাহলে বলা হবে থার্ড কান্ট্রি ন্যাশনাল এক্সপেক্টেড, অথবা এক্সপেক্টেড হচ্ছে। অর্থাৎ তার মানে কি, নিজের দেশে থাকলে কিন্তু এক্সপেক্টেড হচ্ছেন না। আপনি যখন নিজের দেশে থেকে অন্য দেশে যাচ্ছেন কাজ নিয়ে তখনই আপনি হচ্ছেন কি এক্সপেক্টেড। ক্লিয়ার? জি স্যার। তার মানে এখানে কি হচ্ছে? আপনার ন্যাশনাল বর্ডার ক্রস করতে হচ্ছে। দেখেন এখানে ডট ডট দেওয়া আছে, তার মানে এখানে ন্যাশনাল বর্ডার ক্রস হচ্ছে, আবার এখানেও ডট ডট দেওয়া আছে, এখানেও কি ন্যাশনাল বর্ডারটা ক্রস করছে। ন্যাশনাল বর্ডারটা ক্রস করলেই আপনি এক্সপেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এক্সপেক্টেডটা তো ক্লিয়ার, রাইট? জি স্যার। এক্সপেক্টেড অথবা ইন্টারন্যাশনাল অ্যাসাইনিস অথবা ইন্টারন্যাশনাল অ্যাসাইনি, রাইট। আচ্ছা, ডোমেস্টিক ভার্সেস ইন্টারন্যাশনাল HR, basic function and objective remains the same. আমরা যদি দেখি যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে বেসিক যে ফাংশন গুলো আছে এবং বেসিক যে অবজেক্টিভ গুলো আছে এটা মোটামুটি সেম। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দুটোই সেম। অর্থাৎ এখানে যে ফাংশন গুলো আছে প্রকিউরমেন্ট, অ্যালোকেশন, ইউটিলাইজেশন অফ পিপল, দুটোই হচ্ছে সেম। আচ্ছা, প্রাইমারি ডিফারেন্সেস বিটুইন IHR and domestic HR lies in the complexity of operating in different countries with different cultures and laws. তাহলে ডিফারেন্সটা কোথায় আসতেছে? কমপ্লেক্সিটিতে। অপারেট করতে গিয়ে আপনি যখন দেখবেন ডিফারেন্ট কান্ট্রিতে তাদের যে লজ আছে, তাদের যে কালচারস আছে, তাদের যে রেগুলেশন আছে, সেটার সাথে কোপ আপ করতে গিয়ে আপনার এক ধরনের কমপ্লেক্সিটি ফেস করতে হয়। ওইটাই হচ্ছে কিন্তু ডিফারেন্টটা তৈরি করছে, আপনার ডিফারেন্স নিয়ে আসছে। So degree of complexity depends on degree of complexity depends on
extent of cultural diversity যদি আপনার extend করে, approach taken to multinational entry, আচ্ছা অ্যাপ্রোচ টেকেন টু মাল্টিন্যাশনাল এন্ট্রি, আপনি কোন অ্যাপ্রোচে মাল্টিন্যাশনালে ঢুকবেন। ওই যে আমরা দেখেছিলাম যে আপনি মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে আপনি কিভাবে ঢুকতে পারেন। একটা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে ঢুকতে পারেন, একটা হচ্ছে টার্নকি প্রজেক্টের মাধ্যমে ঢুকতে পারেন, একটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ঢুকতে পারেন। ঠিক আছে, তা এখানেও এই জিনিসটা আসতেছে যে অ্যাপ্রোচ টেকেন টু মাল্টিন্যাশনাল এন্ট্রি, আপনি কিভাবে ঢুকবেন, কোন অ্যাপ্রোচে ঢুকবেন। আর এটা হচ্ছে কি টপ ম্যানেজমেন্ট অ্যাটিটিউড, টপ ম্যানেজমেন্টের অ্যাটিটিউডটা কেমন হবে। আচ্ছা, সো ডিফারেন্সেস বিটুইন ডোমেস্টিক এইচআরএম এন্ড ইন্টারন্যাশনাল এইচআরএম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোর এইচআর অ্যাক্টিভিটিস, এইচআর অ্যাক্টিভিটিসে কি হবে, বেশি হবে, এইচআর অ্যাক্টিভিটিস বেশি হবে। স্বাভাবিক, আমরা যেটা জানি যে ডোমেস্টিক এইচআরএম থেকে ইন্টারন্যাশনাল এইচআরএম এর অ্যাক্টিভিটিসগুলো অনেক বেড়ে যাবে, যেহেতু ডিফারেন্ট কান্ট্রির লোকজন থাকবে, তাদের কম্পেনসেশন থেকে শুরু করে ট্রেনিং ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করতে হয়। ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা জানেন, কালচার ট্রেনিং দিতে হয়, এনভায়রনমেন্টের উপর তাদের ট্রেনিং দিতে হয়, সিকিউরিটির জন্য তাদেরকে করতে হবে, কি বলে আপনার লেবার ল সম্পর্কে জানতে হবে। আচ্ছা, দ্য নিড ফর এ ব্রডার পার্সপেক্টিভ, মোর ইনভলভমেন্ট ইন এমপ্লয়িজ পার্সোনাল লাইফস, অর্থাৎ যারা ফরেনার হিসেবে কাজ করবে তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে আপনার ইনভলভমেন্ট হতে হবে, এইচআর ডিপার্টমেন্ট কিংবা কোম্পানিকে ইনভলভ হতে হবে। কারণ কোনো কারণে তার কোম্পানির কোনো লোক যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটার জন্য কিন্তু অনেক বড় অঙ্কের ড্যামেজ দিতে হবে, এবং গভর্নমেন্টকেও হয়তো বা এটার জন্য গভর্নমেন্ট যদি করতে চায়, মানে যার কাছে যদি জানতে চায়, জবাব দিতে যদি চায়, তখন কোম্পানিকে এটার একটা আনসার দিতে হয়। তো যার কারণে যারা ফরেনার হিসেবে কোনো কোম্পানির হয়ে কাজ করে, তাদের ব্যাপারে কোম্পানি কিন্তু খুবই মানে কেয়ারিং থাকে তাদের সবকিছু ব্যাপারে, তাহলে ইনভলভমেন্টটা এখানে বেশি হবে। আমাদের ক্ষেত্রে কি ইনভলভমেন্টটা খুব একটা আছে, কে কি করছে না করছে, এমপ্লয়িরা কাজ করা অবস্থা দেখছে, কাজের পরে কিন্তু তার ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু কেউ আরই করছে না। কিন্তু যখন আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করবেন, অন্য দেশে গিয়ে কাজ করবে, তখন এটা কিন্তু কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের দায়িত্ব থাকে যে ফরেনার যারা কাজ করছে, হাই প্রোফাইলের লোকজন যারা আছে, তাদের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, তারা তাদের পার্সোনাল ব্যাপারগুলোতে ইনভলভ হতে হয়। Changes in emphasize as the workforce mix of expatriates and local varies. এই যে ওয়ার্কফোর্স মিক্স বলা হচ্ছে, ওয়ার্কফোর্স অর্থাৎ বিভিন্ন দেশের লোকজন, আমরা নরমালি চিন্তা করেন আপনার একটা কোম্পানিতে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন যখন কাজ করে, তখনই দেখা যায় যে তাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন কাজ করার কারণে তাদের কালচার, চিন্তা ভাবনা, অ্যাটিটিউড ডিফারেন্ট হয়, তাই না? আর যদি সেখানে আপনি ডিফারেন্ট কান্ট্রির লোকজন কাজ করে, তাহলে কি হবে, আপনার এটা আরো ভেরি করবে, তাদের যে মেন্টালি এইগুলো এটা আরো ভেরি করবে। আবার লোকাল এমপ্লয়ি যারা আছে, এখানে যে অনেক সময় ক্লাস তৈরি হয় এই কারণে যে ফরেনাররা সুযোগ সুবিধা বেশি পায়, স্যালারি বেশি পায়, আর লোকাল এমপ্লয়িরা কম পায়। তো এই জায়গাতে কিন্তু এক ধরনের প্রবলেমও তৈরি হয়। তো এই ওয়ার্কফোর্সের মধ্যে এই জিনিসগুলো ম্যানেজ করা এইচআর ডিপার্টমেন্টের জন্য একটা চ্যালেঞ্জিং টাস্ক হয়ে যায়। আচ্ছা, তারপর আছে কি রিস্ক এক্সপোজার। রিস্ক এক্সপোজার আপনার যদি বলা হয় যে আপনি এখন গিয়ে আফগানিস্তানে কাজ করবেন, যেতে যাবে অনেকে, বা সিরিয়াতে যদি বলে কাজ করার জন্য, কি বলেন? যাবে না তো, বলবে স্যার জীবন তো একটাই, যাবে না তো স্যার, যাবে না। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এই যে আইএচআরএম এ যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, বিভিন্ন সময় তাদের এই ধরনের রিস্ক গুলো থাকে, যেটা যারা আফগানিস্তানি আছে তারা তো কোথায় যাবে না, তারা এখানে থাকবে, এখানেই কাজ করবে, তাদের ক্ষেত্রে ওই রিস্কটা কনসিডার করা হয় না। কিন্তু বাইরে থেকে যখন একজন যাবে, তার জন্য এটা কিন্তু একটা রিস্কের ব্যাপার, যে সে কোথায় যাচ্ছে ওইটা তার জন্য কি আপনার রিস্কি ব্যাপার হবে কিনা। হ্যাঁ, এই যে ব্রডার এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস, এছাড়াও আরো অনেক ইনফ্লুয়েন্স আছে। যেমন ধরেন টাটা বাংলাদেশে ফ্যাক্টরি করতে চেয়েছিল, তাই না? তো এটা হলো না কেন, শেষ পর্যন্ত এটা আলোর মুখ দেখলো না কেন, কি বলেন? বা এরকম অনেক প্রতিষ্ঠানে আছে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, হয়তো বা আলোর মুখ দেখেন, এটার পিছনে কারণ কি? স্যার এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস মানে ওই দেশের রাজনৈতিক কোনো ব্যাপার হতে পারে,
এখানে অনেক কিছু আছে, যেমন ধরেন তিস্তা নিয়ে চীন একটা প্রকল্প করার কথা আজ থেকে প্রায় 2-3 বছর আগে বলছে, এটা এখন পর্যন্ত সিগনেচার হয়নি, মানে এখনো ইয়ের মধ্যে আছে। কেন? তাহলে এখানে এক ধরনের ইনফ্লুয়েন্স কাজ করে, এক ধরনের ইনফ্লুয়েন্স কাজ করে। যেমন তিস্তা চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি আছে, মানে চীনের সাথে তিস্তা নদী নিয়ে কিছু করার জন্য ভারতের তীব্র আপত্তি আছে, তাদের তীব্র আপত্তি আছে, কিন্তু তারা তিস্তার ব্যাপারে তারা নিজেরা কোনো কিছু করছে না, তাই না? ব্যাপারটা তো এরকম। যখন তাদেরকে গত 40 বছর ধরে বলা হচ্ছে যে তিস্তা চুক্তিটা যাতে বাস্তবায়ন হোক, তারা সেটা করছে না। কিন্তু যখন এটা নিয়ে আমরা চীনের সাথে যখন কথা বলছে গভর্নমেন্ট, তখন এটা এক ধরনের প্রবলেম তৈরি হয়েছে। সেরকম ইনফ্লুয়েন্স চলে আসে ইন্টারন্যাশনাল ইসলামিক ক্ষেত্রে, এরকম প্রবলেম আছে। যেমন ধরেন আমি যদি এরকম বলি যে বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠান, অথবা ধরেন বাংলাদেশে ধরেন এই যে প্রাণ আরএফএল আপনার ইয়েতে ইন্ডিয়াতে আপনার ফ্যাক্টরি করছে বা তারা একটা অফিস করছে সেখানে। এখন যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে যে ঠিক আছে প্রাণ আরএফএল এখানে কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের 60% লোক নিতে হবে, ইন্ডিয়ান লোক নিতে হবে 60%, তাহলে এটা কি? এটা একটা কন্ডিশন। কথা কি বোঝা গেছে? যদি 60% লোক এখানকার না নেওয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে লোক আনতে পারবে না, আমরা সেখানে মানে এন্ট্রি ব্যারিয়ার দিয়ে দিব, ভিসা দিব না, এই পারপাসে ভিসা দিব না, তাহলে ভিসাতে রেস্ট্রিকশন করতে পারে চাইলে। মানে এখানে এই ধরনের অনেক কিছু চলে আসে। এরকম নরমাল এইচআরএম এটা থাকে না স্যার। জি স্যার, এই যে এরকম কোনো বাধা ধরার নিয়ম আছে যে ধরেন প্রাণ আরএফএল আজকে ভুটানে গেল, তো ভুটানের গভর্নমেন্ট কি বলে দিবে, বা ভুটানের কনস্টিটিউশনে এরকম কোনো কিছু লেখা আছে যে বাইরের কান্ট্রির কোনো অর্গানাইজেশন যখন আমাদের দেশে বিজনেস করতে আসবে তখন তাদেরকে আমাদের এত পার্সেন্ট লোককে কাজ দিতে হবে বা থাকতে হবে, এরকম কোনো রেস্ট্রিকশন আছে কি? আচ্ছা, আমাদের এই ক্লাসটা এখনই শেষ হবে, আমরা নতুন ক্লাস জয়েন করি এখন, তখন আপনার আনসারটা দিচ্ছি। এখনই শেষ হয়ে যাচ্ছে দেখ। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। কোশ্চেনটা ছিল যে এরকম কোনো ইয়ে আছে কিনা। জি স্যার। এটা এটা কোনো আপনার কনস্টিটিউশনে এরকম কিছু থাকার প্রয়োজন হয় না, এটা গভর্নমেন্ট চাইলে যে কোনো সময় সেটা করতে পারে। জি টু জি যখন হয়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ঠিক আছে, অথবা আপনার জি টু জি ছাড়াও গভর্নমেন্ট যদি মনে করে, গভর্নমেন্টের দেশের স্বার্থে যদি চিন্তা করে, সেটা চাইলে যে কোনো সময় সংসদও সেটা চাইলে পাস করে দিতে পারে, বা বড় কোনো ধরনের কোম্পানি যখন আসে তখন কোম্পানি চাইলে সেভাবে কাজ করতে পারে, গভর্নমেন্ট চাইলে সেভাবে কাজ করতে পারে। এখানে এরকম কোনো আলাদা করে কোনো রুল নাই এত পার্সেন্ট আমার নিতে হবে, এত পার্সেন্ট নেওয়া যাবে না, এরকম কোনো আপনার কোনো কনস্টিটিউশনে নেই, আমার জানার মতে এটা নেই। ঠিক আছে, এটা গভর্নমেন্ট কন্ডিশন দিতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে কি, এটা আসলে অনেকটাই গভর্নমেন্টের সাথে ভালো সম্পর্কের উপর ডিপেন্ড করে। আমি স্যার পলিটিক্যাল ব্যাপারটা ইনফ্লুয়েন্স করে এখানে। ডেফিনেটলি আপনি সারা পৃথিবীতে আপনি যখন বিজনেসের কথাটা বলবেন, বিজনেসের সাথে পলিটিক্স আপনার অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হ্যাঁ, পৃথিবী মানে পলিটিক্স এবং বিজনেস দুটো একসাথে আছে। দেখেন, এই যে দেখেন, জি স্যার, এটা সত্য আমি কথা। যদি বলি যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা যদি দেখেন, যে ভারতের সাথে আমেরিকার এত ভালো সম্পর্ক, যখন ভারত বলল যে আমেরিকা থেকে S-400 কিনবে, তখন আমেরিকা হুমকি দিছে যে S-400 কিনলে ভারতকে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। জি স্যার। তাহলে আমার এতদিনের ভালো সম্পর্ক একই এতে চলে গেল। আমি কথাটা বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এখন ভারত কেন S-400 কিনতে যাচ্ছে, ভারতের কেন এত মানে দরকার হয়ে গেছে, ভারতের সাথে চীনের একটা অবস্থা খারাপের দিকে যাচ্ছে দিন দিন। আজকে নিউজও দেখলাম যে ওরা নতুন একটা সীমান্তে যুদ্ধ লাগায় দিচ্ছে। চীন বড় ধরনের একটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ আসছে। তো সেই ক্ষেত্রে এতদিন ভারত হয়তো বা ট্রাম্পের ইয়ে দিয়ে মানে একটু করছিল এতদিনটা অন্যভাবে, কিন্তু এখন তো ট্রাম্পও নাই। জো বাইডেন সরকার ভারতকে কতটুকু সহযোগিতা করবে এখনো ক্লিয়ার না। এখন রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে, অথচ ভারত কিন্তু আগে সোভিয়েত ইউনিয়নের প্রতি মানে ছিল, আমেরিকার প্রতি ছিল না, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার প্রতি আগে ঝুঁকে ছিল।
হুট করে আপনার চেঞ্জ হয়ে আমেরিকার দিকে চলে গেল। হ্যাঁ, তখন রাশিয়া কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে, কষ্ট পেয়েছে। এখন আবার কি হচ্ছে, এখন আবার এই যে রাশিয়ার S-400 কিনতে যাচ্ছে। অনেক ব্যাপার স্যাপার আছে এগুলো। এগুলোর পিছনে কি, এগুলোর পিছনে এই যে আপনার এই যে আর্মস বিক্রি হচ্ছে, এই যে অস্ত্র বিক্রি হচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি হচ্ছে, S-400 বিলিয়ন বিলিয়ন ডলারের হচ্ছে আপনার। এই যে তারপরে এই যে আমেরিকা থেকে যে কিনে আনা, বা ফ্রান্স থেকে আপনার এই ফাইটার জেট কিনে আনা, হ্যাঁ, এই কদিন আগে যে ইন্ডিয়া কিনে আনছে, তো এগুলো তো হচ্ছে আপনার বিশাল মানে কি বলা হচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলারের আসলে রিলেটেড, এগুলোর সাথে রিলেটেড। তো আলটিমেটলি পলিটিক্সের সাথে ইকোনমিক্স এর একটা যোগসূত্র আছে, একটার সাথে আরেকটা বাদ দিলে হবে না। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, আমরা একটু আমাদের এখানে যে যে জিনিসগুলো আছে, যেমন মোর এইচআর অ্যাক্টিভিটিজ, দ্য নিড ফর এ ব্রডার পার্সপেক্টিভ, মোর ইনভলভমেন্ট ইন এমপ্লয়িজ পার্সোনাল লাইফস, চেঞ্জেস ইন এমফাসিস অ্যাট দ্য ওয়ার্ক, এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। হ্যাঁ, প্রত্যেকটা আলাদাভাবে। জি বলেন। স্যার আমি তো এক্সপেট্রিয়েটটা বুঝলাম, বাট আমরা যে বইটা কিনেছি, যে বইটা, ওই বইটাতে ইনপ্যাট্রিয়েট একটা ওয়ার্ড ছিল। স্যার ইনপ্যাট্রিয়েটটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব? ওই যে আমি বলেছিলাম যে রিপ্যাট্রিয়েশন, মানে হেডকোয়ার্টারে, অর্থাৎ এক্সপেট্রিয়েট যখন নিজের দেশে ফিরে যায়, আচ্ছা এক্সপেট্রিয়েট যখন নিজের দেশে ফিরে যায় তখন তাকে বলা হয় ইনপ্যাট্রিয়েট। ওকে স্যার। ঠিক আছে, এটাকে আমরা বলি রিপ্যাট্রিয়েশন বলি। এটাকে ইনপ্যাট্রিয়েটও বলতে পারেন বা রিপ্যাট্রিয়েশন বলতে পারেন। ওকে স্যার। অর্থাৎ ব্রিঙ্গিং ব্যাক ইন ইউর হোম কান্ট্রি, ব্রিঙ্গিং ব্যাক দ্য এক্সপেট্রিয়েট ইন দেয়ার হোম কান্ট্রি ইজ নোন অ্যাজ আপনার রি এন্ট্রি বলতে পারেন, অথবা ইনপ্যাট্রিয়েট বলতে পারেন, অথবা রিপ্যাট্রিয়েশন বলতে পারেন। ওকে স্যার, এক্সাম্পল হিসেবে যদি রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যায় তাহলে এটা বলা যেতে পারে? না, রোহিঙ্গারা কোথাতে এক্সপেট্রিয়েট না, প্লিজ এই কথাটা আর বলেন না কখনো। রোহিঙ্গারা হচ্ছে উদ্বাস্তু, দে আর নট এক্সপেট্রিয়েট। আপনি তো এক্সপেট্রিয়েটের সংজ্ঞাই চেঞ্জ করে ফেলছেন। তাহলে তো কাজ করতেই আসে নাই স্যার। তাহলে কেন এক্সপেক্টেড বলছেন? এই কথা আর বলুন না প্লিজ স্যার। একবার বাসে ঝগড়া হচ্ছিল, তো একজন বলতেছে রোহিঙ্গা, তো এই নিয়ে স্যার অনেক মারামারি যে রোহিঙ্গা কেন বললো। তো এখানে পড়াশোনার মধ্যেও স্যার রোহিঙ্গা চলে এসেছে। যাই হোক, তারা আরেকটা কোশ্চেন করব। জি বল প্লিজ। সরি স্যার ইন্টারাপ্ট করার জন্য। স্যার এই যে 3 নাম্বার যে পয়েন্টটা, যে মোর ইনভলভমেন্ট ইন এমপ্লয়িজ পার্সোনাল লাইফ, তো স্যার এই ক্ষেত্রে কি যে এমপ্লয়ি আছে সেই মানে এই জিনিসটা আর কি কিরকম হয়, মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি সবাই এইচআর কে বা এই রিলেটেড যারা আছে তাদেরকে তাদের পার্সোনাল লাইফে ইনভলভ করতে দেয়, বা ইনভলভমেন্টটা কি হয় আসলেও? আচ্ছা ঠিক আছে, বা কিভাবে আমরা হয়? দেখব কোন কোন জায়গায় ইনভলভমেন্টটা হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, আমরা একটু এগুলো ডিটেইলসে দেখে নিই, তাহলে আমার মনে হয় যে আপনার কোশ্চেনটা আপনি নিজে আনসারটা পেয়ে যাবেন আশা করি। আমাদের প্রথমটা ছিল মোর এইচআর অ্যাক্টিভিটিস, যেটা কিনা ডোমেস্টিক এইচআরএম থেকে ইন্টারন্যাশনাল এইচআরএম বেশি অ্যাক্টিভিটিস থাকে। সেটা কি? ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, যেটা আগে বলেছি যে ইন্টারন্যাশনাল ট্যাক্সেশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এইচআরএম অনেক সময় দেখা যায় যে ডাবল ট্যাক্স দিতে হচ্ছে, দুই দেশে ট্যাক্স দিতে হচ্ছে। এটা একটা বাড়তি কাজ, এবং এটা কোম্পানিকে তখন ইন্টারন্যাশনাল লয়ার ঠিক করে সেটা সেট আপ করতে হয়, মিনিমাইজ করতে হয়, অথবা আলাদা করে আপনার ট্যাক্স অ্যালাউন্স দিতে হয় আদারওয়াইজ। আচ্ছা, আর হচ্ছে কি ইন্টারন্যাশনাল রিলোকেশন অ্যান্ড ওরিয়েন্টেশন। আপনি ধরেন কি বলে, আপনি বাংলাদেশের খুলনায় গেলেন কাজ করার জন্য, ঠিক আছে? এখন বাংলাদেশের খুলনায় কাজ করার জন্য যাওয়ার পরে আপনাকে কি বাংলাদেশ সম্পর্কে কোনো আলাদা করে কোনো ওরিয়েন্টেশন ট্রেনিং দেওয়ার প্রয়োজন হবে? না স্যার। আচ্ছা, খুলনায় যাওয়ার পরে আপনাকে রিসিভ করার জন্য আলাদা লোকজন ঠিক করতে হবে? না স্যার, কোনো দরকার করতে হবে। বা আপনার খুলনায় যাওয়ার জন্য আপনার সেখানে হাউজিং ফ্যাসিলিটিস কি আছে না আছে সেটার জন্য কি কোম্পানির পক্ষ থেকে লোক ঠিক করে দিবে? না স্যার। আর সে যদি অন্য জায়গা থেকে আসে, ধরেন আমেরিকা থেকে একজন লোক আসলো বাংলাদেশে কোনো একটা কোম্পানিতে কাজ করার জন্য, ঠিক আছে, তখন কি হবে? তাহলে লোক এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করবে, তাই না? দেখবেন এয়ারপোর্টে প্ল্যাকার্ডে লেখা থাকে মিস্টার অমুক, ঠিক আছে? তখন তাকে রিসিভ করার জন্য আসে, তো সে তার সাথে এসে ওই
অফিসে আসে, অফিস থেকে তাকে হাউস ব্যবস্থা করে রাখে আগে থেকেই, সেখানে যায় আসে। তাহলে এইটা আপনার এইচআর অ্যাক্টিভিটিসটা এখান থেকে তো বোঝা যাচ্ছে যে বাড়তি, এবং ওরিয়েন্টেশন দিচ্ছে, তাকে আলাদা করে ট্রেনিং দিচ্ছে যে বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশের এই হচ্ছে রিলিজিয়ন, এই হচ্ছে কালচার, এই হচ্ছে পোশাক, এই পোশাক পরা যাবে, ওই পোশাক পরা যাবে না, এই সময় এখানে যাওয়া যাবে, এই সময় এখানে যাওয়া যাবে না। নাকি আপনাকে বলবে? না, ওই যে যে আমেরিকা থেকে আসছে তাকে। হ্যাঁ, তার মানে দেশের বাইরে থেকে যে লোকটা আসলো, যে কিনা বাইরে, যে এই সম্পর্কে জানে না, তাকে এই জিনিসগুলো করতে হয়, এবং এটা আলটিমেটলি এইচআর ডিপার্টমেন্ট করবে, এবং এটা বাড়তি অ্যাক্টিভিটিস। আর আমাদের দেশে নরমালি এইচআর এ যারা নিজের দেশের লোকজন, তাদেরকে কি বলবে যে এটা হচ্ছে আমাদের কোম্পানি, এই কোম্পানির মিশন, এই ভিশন, এই হচ্ছে রুলস, এই হচ্ছে রেগুলেশন, তোমাকে এগুলো ফলো করে চলতে হবে, এই হচ্ছে তোমার বস, এই হচ্ছে তোমার সাবঅর্ডিনেট, এই হচ্ছে তোমার প্লেস, দ্যাটস ইট। এইটা তো সব জায়গাতেই থাকবে, ওই যে আমেরিকান তার জন্য এটা থাকবে, কিন্তু তার পাশাপাশি বাড়তি কি থাকছে সেই কথাগুলি আমরা বলছি, মোর এইচআর অ্যাক্টিভিটিস গুলো বলছি। তারপরে কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস ফর এক্সপেট্রিয়েটস। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস সেগুলো কি? যিনি কিনা এক্সপেক্টেড হিসেবে আসছে, তাকে ধরেন তার যদি কোনো কারণে ড্রাইভিং লাইসেন্স লাগে, তার ধরেন পাসপোর্টের ভ্যালিডিটি করার জন্য, অথবা ভিসার এক্সটেনশনের জন্য, এই ধরনের যে সার্ভিসগুলো আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, অথবা ব্যাংক, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য, অথবা মোবাইল সিম কিনবে এখান থেকে, তো এগুলো তো সে তার রেফারেন্স লাগবে, কিছু লাগবে, এই সার্ভিসগুলো কে প্রোভাইড করবে? আমি বুঝতে পারছি কথাগুলো? ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন না আপনারা মোটামুটি সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। একজন ইন্ট্রোডিউসার লাগে? জি স্যার লাগে। কে হবে এই ব্যক্তি? ধরেন এই আমেরিকান ব্যক্তির ইন্ট্রোডিউসার কে হবে? স্যার অফ কোর্স এইচআর ডিপার্টমেন্ট অফিস থেকে এটা করে দিবে। সে যদি কোনো কারণে গাড়ির লাইসেন্স নিতে চায় এখানে, অথবা সে যদি কোনো মোবাইল সিম কার্ড কিনতে চায় এখান থেকে, তাহলে এটার জন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সার্ভিসগুলো লাগবে, সেটা কে দেখবে, লুক আফটার করবে কে? কোম্পানি, এইচআর কোম্পানি। আচ্ছা, দেন হোস্ট গভর্নমেন্ট রিলেশনস। হোস্ট গভর্নমেন্টের সাথে, হোস্ট গভর্নমেন্টের হাই অফিসিয়ালদের সাথে রিলেশন আপনার ভালো মেনটেন করা, এটাও কিন্তু দেখা যায় যে যে কোনো ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, তাদের একটা দায়িত্ব হচ্ছে হোস্ট গভর্নমেন্টের সাথে ভালো রিলেশন মেনটেন করা, এবং এই জিনিসটা মেনটেন করবে কে? এইচআর ডিপার্টমেন্ট। কারণ তার কাজ হচ্ছে হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করা, নট অনলি দ্য এক্সিস্টিং এমপ্লয়িজ বাট অলসো দ্য আপনার আপকামিং এমপ্লয়িজ হতে পারে, অথবা আপনার গভর্নমেন্ট হাই অফিসিয়ালস হতে পারে, স্টেক হোল্ডার যারা আছে, তো তাদের সাথে একটা গুড রিলেশনশিপ মেনটেন করা। হ্যাঁ, এটা কিন্তু এইচআর এর একটা বাড়তি কাজ। এটা আপনার নর্মাল যে বিজনেস, যারা নর্মাল যে বিজনেস করে, তারাও কিন্তু যদি আপনার গভর্নমেন্টের হাই অফিসের সাথে ভালো সম্পর্ক রাখে, তারা বিজনেসটা স্মুথলি করতে পারে, তাই না? আমাদের দেশের পার্সপেক্টিভে। আর যদি সেটা ইন্টারন্যাশনাল বিজনেস থাকে, তাহলে তো অবশ্যই দরকার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সার্ভিসেস। আপনার শুরুর দিকে যদি ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে একজন দুভাষী হলে ভালো হয় না? জি স্যার। জি স্যার, থাকে তো অনেক সময়। তাহলে, এবং সে যদি এরকম হয় অল্প, আমরা পড়বো, আমরা আরো ডিটেলসে যখন যাব, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে যখন যাব, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এ যখন দেখবো, তখন বুঝবো। কিন্তু এরকম যদি হয় যে শুরুর দিকে, হ্যাঁ, আমার সার্ভাইভারের জন্য হয়তো অ্যাটলিস্ট একজন দুভাষী হলে ভালো হয়। অথবা আপনি যদি অল্প সময়ের জন্য আসেন, আপনি যদি 1 মাস বা 2 মাসের জন্য যদি আসেন, 1 মাস 2 মাসের জন্য কেন আসে সেটাও বলা আছে, কোনো ট্রাবল শুটিং এর জন্য। কারণ ট্রাবল হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে আপনার কি বলে মেশিনারিজে, তো আপনি ইঞ্জিনিয়ার হিসেবে বাইরের দেশ থেকে আসছেন, অর্থাৎ প্যারেন্ট কান্ট্রি থেকে আসছেন, তাহলে আপনার 1-2 মাস থাকতে হবে। এর জন্য তো আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখানো দরকার। তাহলে 1-2 মাস আপনাকে কি করবে? আপনাকে একজন দুভাষী দিয়ে দিবে, একজন ট্রান্সলেটর দিয়ে দিবে, আপনার সাথে সাথে থাকবে, যাতে করে আপনার সমস্যা না হয়। তাহলে এগুলো গেল মোর এইচআর অ্যাক্টিভিটিস। তারপরে আসি দ্য নিড ফর এ ব্রডার পার্সপেক্টিভ। আমরা যে ব্রডার পার্সপেক্টিভ কথা চিন্তা করেছি, কোন কোন জায়গায় ব্রডার পার্সপেক্টিভ দরকার আমরা এটা দেখে নিই। এইচআর ম্যানেজার্স ওয়ার্কিং ইন এ ডোমেস্টিক এনভায়রনমেন্ট generally administer programs for a single national group of employees, right? Normally তারা কি শুধু সিঙ্গেল ন্যাশনাল গ্রুপ নিয়ে কাজ করে, who are covered by a uniform compensation policy, যারা একটা ইউনিফর্ম কম্পেনসেশন পলিসির আওতায় থাকে, and taxed by one national government, এবং শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকে। But when HR managers working in an international environment face the problem of designing and administering programs for more than one national group of employees, say for example parent country nationals, host country nationals, third country nationals, and they need to take a broader perspective, ঠিক আছে? তখন এই জন্য কি আমাদের ব্রডার ভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হয়,
হ্যাঁ, ব্রডার ভিউ অফ ইস্যুস। যখন আপনার বিভিন্ন দেশের লোকজন থাকবে, তাদের কম্পেনসেশন থেকে শুরু করে তাদের ট্যাক্স সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন জিনিসে আরো বাড়তি অ্যাক্টিভিটিস চলে আসে। এই যে আপনারা যেটা বলেছিলেন যে মোর ইনভলভমেন্ট ইন এমপ্লয়িজ পার্সোনাল লাইফস, এটা দেখলে আমরা আমাদের জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে যে আসলে কোন জায়গাটাতে পার্সোনাল লাইফ বলতে শোনেন, পার্সোনাল লাইফেরও তো একটা লিমিটেশন আছে। আপনি কোন পর্যন্ত যাবেন, কোন পর্যন্ত জানা আপনার জন্য লিগেল হবে বা ইথিক্যাল হবে, ঠিক আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করি। গ্রেটার ডিগ্রি অফ ইনভলভমেন্ট অফ এমপ্লয়িজ পার্সোনাল লাইফস ইন নেসেসারি ফর দ্য সিলেকশন, ট্রেনিং and effective management of both parent country nationals and third country nationals employees. হোস্ট কান্ট্রি ন্যাশনাল জন্য লাগবে? হোস্ট কান্ট্রি ন্যাশনালের জন্য কি না স্যার, নো স্যার। লাগবে? তাহলে আমাদের এখানে প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল এবং থার্ড কান্ট্রি ন্যাশনালের জন্য সেটা লাগবে। সেটা কি? The HR department needs to ensure that the expatriate employee understands housing agreements, arrangements, health care, and all aspects of the compensation package provided for the assignment, that is cost of living allowance, premiums, tax, and so on. তাহলে এখানে প্রথম কথাটা বলা হচ্ছে যে হাউজিং যে ফ্যাসিলিটিটা আছে বা অ্যারেঞ্জমেন্ট যেটা আছে সেটা সে বুঝলো কিনা ভালোভাবে। হেলথ কেয়ার রিলেটেড, হ্যাঁ, মানুষের শারীরিক অবস্থা তো হুট করে খারাপ হতে পারে, সেই ক্ষেত্রে কি হবে সে হেলথ কেয়ারটা পেতে পারে, সে রিলেটেড এইগুলো সে বুঝতে পারলো কিনা। দেন কম্পেনসেশন প্যাকেজ এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে, লিভিং অ্যালাউন্স, প্রিমিয়ামস, ট্যাক্সেস এন্ড সো অন, এই জিনিসগুলো তার ক্লিয়ার না, সে কি বুঝলো কিনা। ইন মোর রিমোট or less hospitable assignment locations এ যদি কাজ করে, in HR department may be required to develop and even run recreational program. যদি এমন কোনো জায়গায় সে কাজ করে যেখানে কোনো ধরনের সুযোগ সুবিধা নাই, আতিথেয়তা নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই, তাহলে সেখানে HR ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে তাকে, সে যাতে বোর ফিল না করে, সে যাতে এখানে থাকতে তার খুব মানে কষ্ট যাতে খুব বেশি না হয়, সেটার জন্য মাঝে মধ্যে রিক্রিয়েশনের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তো এইগুলোকে বলা হচ্ছে যে তাদের পার্সোনাল লাইফে আরো বেশি কি হওয়া, ইনভলভ হওয়া। তারপর সে ধরেন সে ড্রাইভিং লাইসেন্স পাইতে সমস্যা হচ্ছে, তাহলে সেখানে একটু হেল্প করা। তার বাচ্চাদের স্কুলিং বা স্কুলিং এর জন্য যদি কোনো ধরনের সমস্যা হয়, হ্যাঁ, কোথায় স্কুলে ভর্তি করবে, সেই ধরনের স্কুল আছে কিনা, এই ব্যাপারে তাকে সহযোগিতা করা। হ্যাঁ, ইভেন তার ওয়াইফের ক্যারিয়ার রিলেটেড যদি কোনো কিছু থাকে, সে যদি কোনো জব খুঁজে এখানে, সেই জায়গাতে কোম্পানি HR ডিপার্টমেন্ট তাকে হেল্প করতে পারে। এই রিলেটেড যে জিনিসগুলো আসবে সেটাকে আমরা বলছি যে মোর ইনভলভমেন্ট ইন পার্সোনাল লাইফস, এমপ্লয়িজ পার্সোনাল লাইফস। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে কোশ্চেনটা করেছিলেন। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। সেটাই। আচ্ছা, changes in emphasize as the workforce mix of expatriate and locals varies. আচ্ছা, যেটা আমরা বলেছিলাম যে ওয়ার্কফোর্সে যে আপনার লোকাল এবং বিভিন্ন দেশের লোকজন কাজ করে, এটা ভ্যারি করে। So as foreign operations mature, the emphasis put on various human activities change. The need for PCNs and TCNs declines, and more trained locals become available. Resources previously allocated to areas such as expatriate, taxation, relocation, and orientations are transferred to activities such as local staff selection, training, and ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। ম্যানেজমেন্ট, বুঝে না, ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। তাহলে এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা অর্গানাইজেশন যখন প্রথম সাবসিডিয়ারি ওপেন করে কোনো একটা কান্ট্রিতে, তখন যেটা হয় শুরুর দিকে কন্ট্রোল করার জন্য এবং এই প্রসেসটা কিভাবে রান করে সেটার জন্য কিন্তু প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল থেকে লোক লাগে প্রচুর শুরুর দিকে, ঠিক আছে। PCN অর্থাৎ আপনার এখানে আপনার যে কিনা কান্ট্রি ডিরেক্টর বলা হয় অনেক সময়, কান্ট্রি ডিরেক্টর হিসেবে থাকবে, প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালের লোকজন থাকবে, এবং বিভিন্ন কি পজিশনগুলো টপ লেভেল ম্যানেজমেন্টে থাকবে আপনার প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালের লোকজন থাকবে। কারণ এই নতুন যেহেতু কোম্পানিটা রুলস, রেগুলেশন, প্রসেস, মেকানিজম এগুলোকে আপনার লুক আফটার করার জন্য এবং ভালোভাবে দেখানোর জন্য এবং ডিরেক্ট কন্ট্রোলের জন্য আমাদের প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল প্রয়োজন হয়। কিন্তু আপনার যখন ফ্যাক্টরিটা ওপেন হওয়ার 3 বছর 5 বছর পরে যখন মোটামুটি একটা ম্যাচিউরড লেভেলে চলে যায়, তখন কিন্তু ওই যে লোকাল এমপ্লয়ি যারা আছে তারা কিন্তু মোটামুটি অনেক কাজ মোটামুটি ভালো বুঝে যায়।
সিস্টেমটা সম্পর্কে ভালো বুঝে যায়, হ্যাঁ, রুলস রেগুলেশন সম্পর্কে তাদেরকে যদি বোঝানো যায়। কারণ একজন পিসিএন দিয়ে তো সবসময় আপনার দীর্ঘ সময় ধরে কোনো একটা কোম্পানি এভাবে চালানো সম্ভব না, কারণ এতে খরচ বেড়ে যায়, কোম্পানির জন্য খরচ বেড়ে যায়। তখন তারা কি করে, তারা প্রফিটে তাদের নিজের দেশে নিয়ে যাবে, সেটা অন্য হিসাব। তখন তারা কি করে, ওই যে ট্রেনার হিসেবে, পিসিএন থেকে ট্রেনার হিসেবে কাজ করিয়ে ওখানে যে হোস্ট কান্ট্রি ন্যাশনাল আছে তাদেরকে ট্রেনিং দেয়। ট্রেনিং দিয়ে তারা একটা সময় চলে আসে, তখন ওই যে পিসিএন লোকজন খালি হয়ে গেলে ওই জায়গাগুলোতে নিজের দেশের লোকজন হোস্ট কান্ট্রি ন্যাশনালরা তখন জয়েন করতে পারে। তাহলে এইখানে কিন্তু এক ধরনের একটা পরিবর্তন আসে, বিশাল একটা পরিবর্তন আসে। এবং এই পরিবর্তনের ফলে ট্যাক্স রিলেটেড যে প্রবলেম হচ্ছে, রিলোকেশন রিলেটেড যে প্রবলেম, ওরিয়েন্টেশন রিলেটেড যে প্রবলেম, অথবা স্যালারি কম্পেনসেশন রিলেটেড যে প্রবলেম, এগুলো কিন্তু অনেকাংশেই কমে আসে। কথা কি বোঝা গেছে? জি তার স্যার। মানে এখানে কোম্পানি ম্যাচুরড হলে আমরা অনেকটাই তখন কি করতে পারি, হোস্ট কান্ট্রি ন্যাশনালদের উপর অনেকটাই রিলাই করতে পারি। তখন কমপ্লেক্সিটিও আস্তে আস্তে কমে আসবে। এবং লাস্ট অপশনটা কি ছিল, রিস্ক এক্সপোজার। রিস্ক এক্সপোজারে কি আছে, এক্সপেট্রিয়েট ফেলিওর and underperformance while on international assignments are potentially high cost problems for international companies. আচ্ছা, আমরা তো বলেছিলাম টেরোরিজম অ্যাটাকের কথা বলেছি, এখানে যেটা শুরুতে যেটা আছে ওটাও আছে, যেটা বলেছি সেটাও আছে। এখানে যেটা আছে যে আমি এক্সপেক্ট হিসেবে যাকে পাঠাচ্ছি সেই কারণে সে যদি কোনো কারণে ফেল করে অথবা তার পারফরমেন্স যদি ভালো না হয়, তাহলে কিন্তু এই খরচটা কিন্তু অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায়? একটা স্টাডিতে দেখা গেছে যে আমেরিকান যারা এক্সপেক্টেড হিসেবে বিভিন্ন দেশে যায় কাজ করতে, প্রত্যেক এক্সপেক্টেডের পিছনে $1 মিলিয়ন খরচ হয় বাড়তি, $1 মিলিয়ন পার অ্যাসাইনমেন্ট। তো $1 মিলিয়ন এটা বাড়তি খরচ হয়। তো কোনো কারণে সে যদি ফেইল করে, অর্থাৎ অ্যাসাইনমেন্টে যদি ফুলফিল করতে না পারে, তাহলে এই $1 মিলিয়ন পুরোটাই কিন্তু লস। এটা হচ্ছে এটা আমাদের ডিরেক্ট কস্ট, অর্থাৎ খরচের দিক থেকে দেখছি। আর এছাড়া যেটা লস হয় সেটা হচ্ছে গুডউইলটা নষ্ট হয়, কোম্পানির গুডউইল নষ্ট হয়। এই জন্য বলা হয় এটা এক ধরনের রিস্ক। ইন্টারন্যাশনাল কি বলে এইচআরএম এ এক্সপেক্টেডরা যখন কাজ করতে যায়, কোনো কারণে আমার সিলেকশনটা যদি ভালো না হয়, আমি যাকে সিলেক্ট করলাম ওই দেশে নেওয়ার জন্য, পাঠানোর জন্য, সিলেকশনটা যদি ভালো না হয়, তাহলে এটা কোম্পানির জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। So direct cost per failure to the parent firm may be as high as 3 times the domestic salary plus relocation expenses. তার মানে ডোমেস্টিক স্যালারি থেকে 3 গুণ বেশি খরচ এবং রিলোকেশন এক্সপেন্স সহ। Indirect costs such as loss of foreign market share, damage to key host country relationship may be considerable. অর্থাৎ ফরেন মার্কেট শেয়ার আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, হাই অফিসিয়ালদের সাথে যে সম্পর্ক সেটা নষ্ট হতে পারে। Another aspect of risk exposure that is relevant to international HRM is terrorism and political climate. ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, ডেফিনেটলি এটাও ইম্পর্টেন্ট। সেটা কি, টেরোরিজম এন্ড পলিটিক্যাল ক্লাইমেট। আপনি যে দেশে কোম্পানিটা কাজ করছে, ফাংশন করছে, সেখানে যদি কোনো কারণে যুদ্ধ লেগে যায়, পলিটিক্যাল আনস্টেবল দেখা দেয়, অথবা টেরোরিস্ট অ্যাটাক বেড়ে যায়, তাহলে কি হতে পারে? তাহলে একটা বড় ধরনের একটা রিস্ক চলে আসে। তাহলে এটা ডোমেস্টিক এইচআরএম এ এই ধরনের রিস্কের কথা আমরা বলবো না, কারণ এটা আমাদের মেনেই নিতে হবে, এটা হবেই। ইন্টারন্যাশনাল এইচআরএম এর ক্ষেত্রে এটা বাড়তি। আপনারা কি জানেন যে চীনের অনেক কোম্পানি ভারত থেকে তাদের কোম্পানি কিনে নিচ্ছে? জি স্যার, এরকম একটা নিউজ পড়েছিলাম। হ্যাঁ, কারণটা কি? কারণটা তো এই রিস্কের জন্য। এই যে আপনার পলিটিক্যাল মানে যে ক্লাইমেট যেটা আছে বর্তমানে ভারত এবং চীনের মধ্যে, এইটার কারণে তারা কি সেটা গুটিয়ে নিচ্ছে, তাই না? জাপানের যে টয়োটা কোম্পানি কিন্তু চীনে আছে। জাপানের টয়োটা কোম্পানি চীনে আছে, তাদের বিশাল বড় এখানেই আছে। জাপান সেটা কি করছে, সেটা নাকি শিফট করবে, শুনতেছি বাংলাদেশে শিফট করবে। চিন্তা করে দেখেন, বাংলাদেশে যদি সেটা শিফট করে, বাংলাদেশের জন্য সেটা কত বড় হতে পারে, গুড নিউজ হতে পারে। চীনের কারখানা, টয়োটার চীনের কারখানা, সেটা চীন থেকে বাংলাদেশে চলে আসতে পারে। স্যার, এইটার পিছনে বোধহয় টয়োটা বলেছিল যে চীনে তাদের এক্সপেন্স বেড়ে গেছে, এই কারণে তারা বাংলাদেশের দিকে। আচ্ছা, এইটা তো তারা বলবেই, ব্যাপারটা কি তাই? আসল ব্যাপারটা তো তাই না। জাপান তো ধরেন, জাপান আমেরিকা এবং ইন্ডিয়ার সাথে আছে, চীনের সাথে কিন্তু নাই। চীনের সাথে জাপানের কিন্তু পলিটিক্যাল সম্পর্ক তো ভালো না। আচ্ছা, ঠিক আছে, যার কারণে এই জিনিসটা করছে। আপনারা কি জানেন যে বাংলাদেশকে ইন্ডিয়ার
সাথে অ্যাটাচ রাখার জন্য জাপান চেষ্টা করছে, বিভিন্ন ফান্ড দেওয়ার চেষ্টা করছে। জাপান চাচ্ছে না যে বাংলাদেশ চীনের সাথে মার্চ হোক কোনো কারণে, পলিটিক্যাল ব্যাপার নেই। যাই হোক, এগুলো ইন্টারন্যাশনাল এই কথা বলা হবে। স্যার একটা কোশ্চেন ছিল, মানে এটার বাইরে স্যার, ওই যে বাংলা বন্ড যেটা ইস্যু করেছে স্যার, এই ব্যাপারটা কি একটু শর্ট, যে নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে বাংলা বন্ড ইস্যু হয়েছে আমাদের, জি স্যার এই ব্যাপারটা কি একটু শর্টে বলা যায়, বিষয়টা কি? আচ্ছা, শর্টে যতটুকু জানি, আমার আসলে মানে এইটা সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই, তবে এতটুকু জানি যে অনেক দেশই আপনার নিজের দেশের বন্ড বিভিন্ন দেশে ইস্যু করে, ঠিক আছে। বাংলাদেশের গভর্নমেন্ট সেরকম কিছু বন্ড তারা আমেরিকার মার্কেটে সেটা ইউ করেছে। এটা তাদের ইকোনমিক্স, বাংলাদেশের ইকোনমিক্সটাকে আপনার স্টেবল রাখার জন্য, অথবা ধরেন যে ইন্টারন্যাশনাল যে কারেন্সি সেটার মূল্যমান ঠিক রাখার জন্য অনেক সময় এই ধরনের কাজটা করে থাকে। বাট এটা সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই, যার কারণে আমি আপনাদেরকে এই রিলেটেড এক্সপ্লেন করতে পারছি না প্রপার। স্যার এটা একজন ইকোনমিক্স এর লোক হয়তো ভালো বলতে পারবে, বা ফিনান্সের লোক ভালো বলতে পারবে। আমিও শুনেছি বাংলা বন্ড নামে আমাদের দেশে এটা গভর্নমেন্ট, এটা আমেরিকাতে এটা করেছে, এটা বাংলাদেশ ব্যাংক থেকে করে থাকে। জি স্যার, নরমালি সেন্ট্রাল ব্যাংক থেকে এটা করে, এটা কোনো ব্যক্তি করতে পারবে না। জি স্যার, এটা কেন করে আমি বলি, আমাদের দেশে ধরেন এখন ডলারের রিজার্ভ আছে, মোটামুটি ভালো রিজার্ভ আছে, তাহলে সে যদি চিন্তা করে আমি এখানে ফেলে না রেখে এটা যদি আমি এখান থেকে কিছু বন্ড আকারে যদি কোথাও ইস্যু করি, সেখান থেকে যদি কোনো প্রফিট গেইন করা যায়, এটা আমাদের জন্য ভালো। মানে এরকম হতে পারে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারলাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। দেখেন, আমাদের দেশে শেয়ার মার্কেটের সাথে কিন্তু কম্পেয়ার করলে হবে না। আমাদের দেশে শেয়ার মার্কেট আর অন্য দেশের শেয়ার মার্কেট কিন্তু এক না। শেয়ার মার্কেট হচ্ছে, এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্টের শেয়ারে যান পৃথিবীর যে কোনো দেশে, আপনি কিন্তু লুজার হবেন না। আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে, আমাদের দেশে শেয়ার মার্কেটের কোনো রুলস নাই, কোনো রেগুলেশন নাই, মানে কেন বাড়ছে কেন কমছে এগুলোর কোনো কিছু নেই। এটাকে কিছু লোকজন এটাকে এই শেয়ার মার্কেটটাকে এত ম্যানিপুলেট করে রাখছে, এবং তারা যে গেমব্লিং এর মানে মাধ্যমে অনেক মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এবং এখানে আপনি যাকেই পাঠাবেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, বলে না কথা, এটা হচ্ছে এইখানে হচ্ছে কাঁচা টাকা। তো শেয়ার মার্কেট আসলে কাঁচা টাকার ব্যাপার, এটা দিয়ে অনেকেই মানে সংবরণ করতে পারে না, সহ্য করতে পারে না। এত কাঁচা টাকা কিভাবে আপনি দেখেন এক বেক্সিমকো আপনার 2010 সালে একবার মানুষকে একদম নিঃস্ব করে ফেলছে। এক বেক্সিমকো আপনার ধরেন 96-তে একবার করেছে। এখন দেখেন বেক্সিমকোর প্রতি মানুষের কিন্তু আস্থা অনেক কমে গেছে এই কারণে, ঠিক আছে। কিন্তু রিসেন্টলি বেক্সিমকোর যে শেয়ার ছিল, বেক্সিমকো ফার্মা এবং একটা বেক্সিমকো ফার্মার শেয়ার ছিল 10 টাকা, সেই শেয়ার এখন 180 টাকা। ক্যান ইউ ইমাজিন? 18 টাইমস বেড়েছে, 18 টাইমস, 18 গুণ বেড়েছে। তার মানে কারো যদি 1 কোটি টাকার বেক্সিমকো থাকে, তার এখন উইদিন 2 মান্থস তার এখন 18 কোটি টাকার মানে সম্পদ হয়ে গেছে। 2 মাসে আপনি 17 কোটি টাকার মালিক হয়ে গেছেন। এটা কি বোঝা যায়? এটা কি মানা যাবে? এটা কি বুঝতে পারতেছেন ব্যাপারটা? কেন বাড়ছে এটা? ওই যে টিকা আসতেছে বেক্সিমকোর মাধ্যমে টিকা আসছে। এই টিকাটা কেন বেক্সিমকোর মাধ্যমে আনতে হইলো? কেন G2G হলো না? কেন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হলো না? সারা পৃথিবীতে তো আপনার টিকা হচ্ছে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বাংলাদেশে কেন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না হয়ে বেক্সিমকোর মাধ্যমে আনতে হলো? যে টিকা ভারতে $2 বিক্রি হচ্ছে, সেই টিকা আমাদের দেশে $4 কেন হবে? $4 কিনতেছে, আপনার কাছে বিক্রি করবে কত টাকায় দেখেন। সেরাম ইনস্টিটিউট ভারতে $2 বিক্রি করছে, আর সেই সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে $4 বিক্রি করছে। কেন বাংলাদেশের ক্ষেত্রে কি $2 বেড়ে গেছে? বলতে পারেন এই কস্ট ঠিক আছে, এই কস্ট এই জন্য ডাবল হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এসব কথা বলতে গেলে
এখন তো অনেক স্যার কিছু হয়ে তারা যাবে। তো স্যার আসলে উপদেষ্টা, তো তারা তো আসলে মানে সবকিছুর সাথে কানেক্টেড। স্যার আপনি কি এই যে কোভিড-19 এর ভ্যাকসিন নিচ্ছেন বা? আমি নিচ্ছি কিনা? জি স্যার। খুব খুব কঠিন প্রশ্ন করেছেন। আমার আমার কিন্তু চলাফেরায় অনেক রেস্ট্রিকশন আছে, কারণ আমার লাংসে একটু প্রবলেম আছে, ভালো প্রবলেম আছে। আমাদের লাংসে ধরেন দুটা পার্ট থাকে, ডান দিকে একটা পার্ট, বাম দিকে একটা পার্ট। লাংসে এই দুটা পার্টের মধ্যে, প্রত্যেকটা পার্টের মধ্যে 3টা করে পার্ট থাকে, তার মানে দুটা পার্টে টোটাল 6টা পার্ট থাকে। তো আমার ছোটবেলায় আমি অসুস্থ হওয়ার কারণে বেশ ভালোভাবেই অসুস্থ ছিলাম। আমার ব্রঙ্কাইটিক প্রবলেমের কারণে আমার লাংসের একটা অংশ অনেকটা ড্যামেজ হয়ে গেছে। ওটা রিকভারেবল না, রিকভার সম্ভব না। আমি এটার জন্য দেশের বাইরে গিয়েও ট্রিটমেন্ট নিয়েছি, ওটা সম্ভব না, রিকভার করা সম্ভব না। মেডিসিনে এটা যাবে না, অপারেশন করলেও এটা 50-50 চান্স মেজর অপারেশন করতে হবে। যার কারণে আমার রেস্ট্রিকশন, মানে আমি চলাফেরাতে আমার খুব রেস্ট্রিকশনের মধ্যে চলতে হয় এই কোভিড-19 এর মধ্যে। তো এখন ভ্যাকসিন আসলে, ভ্যাকসিন আমার জন্য খুব দরকার, মানে এই কারণে দরকার যেহেতু আমি খুব রিস্কের মধ্যে থাকি, কারণ কোনো কারণে এফেক্টেড হলে আমার জন্য খুব টাফ হয়ে যাবে রিকভার করা, আল্লাহ মাফ করুক আর কি। আল্লাহ আপনাকে তো এই জন্য ভ্যাকসিনটা না দরকার। এখন কথা হচ্ছে যে ভ্যাকসিনের উপর ভরসা কতটুকু। এখন স্যার প্রথম তো Vaccine- আজকে তো চলে এসেছে ভ্যাকসিন 24 হ্যাঁ, 24 চলে জনের আসছে, উপরে। 50 লাখ ভ্যাকসিন চলে হ্যাঁ, আসছে। 24 জনের উপরে ফার্স্ট ভ্যাকসিনের উপর দিবে ভরসা হয়তো। করতে হবে, এটা নিয়ে ডেফিনেটলি আমি ডাউটে আছি। আমি নিজে সন্দেহের বাইরে না, সন্দিহান। স্যার আমাকে বেশ কিছু মানে আমি স্যার একটা কলেজের টিচার, স্যার আমাকে বেশ কিছু গার্ডিয়ান ফোন করে বলছে যে স্যার কোনোভাবেই ভ্যাকসিন নিয়েন না, বা যদি কোনো সুযোগ হয়, মানে প্রথমত তো আমরা পাবোই না, তো তারপরে হলো যে মানে যদি সুযোগ থাকে তাহলে যাতে না নেই। না, ভ্যাকসিন একজন 4-5টা করে পাবে। কেন পাবে জানেন? কারণ ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ নাই বললেই চলে। জি স্যার। মানুষ ট্রাস্ট করতে পারছে না এটা, ঠিক আছে? এখন কি বলবো বলেন, ইন্ডিয়াতে যারা নিচ্ছে অনেকে তো আক্রান্ত হয়েছে, অনেক 2-1 জন মারাও গেছে। জি স্যার, ইন্ডিয়ার এখন স্ট্যাটটা এটার ভালো না ভ্যাকসিন রিলেটেড। সাইড এফেক্ট গুলো আগে দেখলে হয়তো বা আমরা আরো ক্লিয়ার হতে পারতাম। এখন এগুলো তো আমরা প্রপারলি পাচ্ছি না, নিউজ গুলো তো প্রপারলি পাচ্ছি না। স্যার তারপরে তো বলছে যে প্রথম যে 24 জনের উপরে দেয়া হবে তাদেরকে 1 সপ্তাহের মতো অবজারভেশনে রাখবে যে কি ফলাফলটা হয়। দ্যাটস গুড, এটা ভালো, এটা করতে পারে। এখন সেই 24 জনকে কি ধরনের ভ্যাকসিন দিবে আর আমার আপনারা কি ধরনের ভ্যাকসিন দিবে সেটা তো আমি জানি না। জি স্যার, এটা একটা প্রশ্ন। যাই হোক, আমাদের আসলে ট্রাস্ট লেভেলটা অনেকটা কমে গেছে, কোন জায়গায় চলে গেছে আমরা আসলে রিলাই করতে পারি না, একদম টপ লেভেলকেও রিলাই করতে পারি না। ব্যাপারটা হচ্ছে এরকম। তবে আমি বলি সেটা হচ্ছে যে ভ্যাকসিন আসলে আপনারা যারা এরকম ভালনারেবল পজিশনে আছেন তাদের তো অবশ্যই চিন্তা করে ভ্যাকসিনটা নিতে হবে। যেমন ধরেন আমেরিকার যে ভ্যাকসিনটা আসছে, ফাইজারের যে ভ্যাকসিনটা, এটা কিন্তু বলা হয়েছে ওখানে, তারা বলে দিচ্ছে যাদের কি বলে আপনার অ্যালার্জি প্রবলেম আছে তারা সেই ফাইজারের ভ্যাকসিনটা নিতে মানা করেছে। জানেন আপনারা সেটা? ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা সেই ভ্যাকসিনটা যাতে না নেয়। জি স্যার, রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। আমার কিন্তু মানে অ্যালার্জি, হাই লেভেল অ্যালার্জি আছে। আমার অ্যালার্জির প্রবলেম হলে আমার শ্বাসকষ্ট হয়। তাহলে এখন দেখেন, তাহলে আমি কি করব? আমার ভ্যাকসিন নেওয়া দরকার, আবার এই ফাইজারের ভ্যাকসিন আমি নিতে পারবো না। আবার ধরেন এই যে সেরাম ইনস্টিটিউটের যে ভ্যাকসিন, সেটা যদি কোনো কারণে মানে না করে, আপনার ওয়ার্কআউট না করে, তাহলে তো খারাপের দিকে যাবে। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আর আমাদের আর কিছু করার নেই আসলে। স্যার আপনার জন্য দোয়া থাকলো, আল্লাহ নেক হায়াত দিন, আপনি অনেক দিন অনেক বছর বেঁচে থাকবেন। আপনার বিশ্বাসটা রাখতে হবে কিসের উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যদি ওই ভ্যাকসিনের উপর বিশ্বাস রাখেন তাহলে তো লস, তাহলে তো সব গেল। আচ্ছা, আমি যদি কোনো ইনফরমেশন পাই আমি আপনাদের জানাবো, ঠিক আছে? ওকে স্যার। আমি কোনো লেভেল থেকে, কোনো জায়গা থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকি আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, লাস্ট এটা ছিল আমাদের ব্রডার এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস। সেটা কি? The major external factors that influence IHRM are the type of government
the state of the economy and the generally accepted practices of doing business in each of the various host countries in which the multinational operates. ওই যে বলেছিলাম যে ব্রডার এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের মধ্যে যেটা থাকবে, অর্থাৎ এখানে ইকোনমি ব্যাপারটা আছে, এখানে পলিটিক্সের ব্যাপারটা আছে, এখানে যেই দেশে আপনি ব্যবসা প্রতিষ্ঠানটা ওপেন করবেন সেই দেশের কান্ট্রির এনভায়রনমেন্ট বলেন, সেই দেশের প্রসিডিউর, সেই দেশের পলিটিক্স, ইকোনমি, এগুলো সবকিছু আপনার মানে ইনফ্লুয়েন্স করবে আপনার বিজনেসকে। So variables that moderate differences between domestic and international HRM. তো এখানে কিছু ভেরিয়েবল আছে যে ভেরিয়েবল গুলো আমাদের যে ডোমেস্টিক HRM এবং ইন্টারন্যাশনাল HRM যে দুটো আছে এগুলোকে কি করছে, মডারেট করে, ভেরিয়েবল গুলো মডারেট করে। সেগুলো কি আমরা যদি দেখে আসি একটু, এখানে হচ্ছে আমাদের মাঝখানে হচ্ছে ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস অফ HRM ফাংশনস। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল HRM ফাংশন গুলো কি, তাহলে এখানে আমরা কিছু আলোচনা করব যে ভেরিয়েবল গুলো আমাদের কখন ডোমেস্টিক হবে, কখন ইন্টারন্যাশনাল HRM হবে, অর্থাৎ যেগুলো আপনার মডারেট করবে, মডিফাই করবে। যেমন দ্য কালচারাল এনভায়রনমেন্ট। কালচারাল এনভায়রনমেন্ট, আপনি নিজের দেশের জন্য কালচারাল এনভায়রনমেন্ট এক, কিন্তু আপনি অন্য দেশের জন্য কালচারাল এনভায়রনমেন্টটা কি হবে, ডিফারেন্ট হবে। ইন্টারন্যাশনাল কনটেক্সটে সেটা ডিফারেন্ট হবে। তাহলে কালচারাল এনভায়রনমেন্ট এটা কি করছে, মডারেট করছে, মডিফাই করছে। দ্য ইন্ডাস্ট্রি উইদিন হুইচ দ্য মাল্টিন্যাশনাল ইজ প্রাইমারিলি ইনভলভড, কোন ধরনের ইন্ডাস্ট্রিতে আপনি ইনভলভ হচ্ছেন, মাল্টিন্যাশনাল কোম্পানি যে দেশে যাচ্ছে সেই দেশের ইন্ডাস্ট্রি, যে দেশে ইন্ডাস্ট্রিতে আপনি করছেন, যে অন্যান্য ফার্মগুলো কি করছে, অন্যান্য অর্গানাইজেশনগুলো কিভাবে কাজ করছে। তাহলে এই ইন্ডাস্ট্রি আপনাকে ওভারঅল ইন্ডাস্ট্রি কি করছে, আমাদের এই ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল HRM অ্যাক্টিভিটিস গুলোকে কি করবে, মডিফাই করবে। দেন কমপ্লেক্সিটি ইনভলভড ইন অপারেটিং ইন ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড এমপ্লয়িং ডিফারেন্ট ন্যাশনালস। স্বাভাবিকভাবে আমরা যখন ডিফারেন্ট কান্ট্রিতে কাজ করব তো এখানে কিছু কমপ্লেক্সিটি চলে আসবে, অপারেট করতে গেলে কিছু কমপ্লেক্সিটি চলে আসবে। ডিফারেন্ট ন্যাশনালদের নিয়ে কাজ করতে গেলে অপারেশনে কিছু কমপ্লেক্সিটি আসবে, যেটা কিনা আমরা ডোমেস্টিকে থাকবে না। অ্যাটিটিউড অফ সিনিয়র ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্টের অ্যাটিটিউডটা কেমন আপনার HR রিলেটেড, HR এর উপর। আমরা যদি ডোমেস্টিক HRMটাও যদি ফলো করি সেখানে আমরা দেখব যে টপ লেভেল ম্যানেজমেন্ট অনেক সময় HRM ডিপার্টমেন্টটাকে আপনার ইগনোর করে। কেন ইগনোর করে? নট অনলি টপ লেভেল ম্যানেজমেন্ট, অন্যান্য যে ম্যানেজাররা আছে তারাও HR ডিপার্টমেন্টকে ইগনোর করে। তারা বলে যে HR ডিপার্টমেন্ট তো শুধু শুধু আছে, এর তো কোনো কাজ নেই, এর তো কোনো ফাংশন নেই, এর বিজনেসে কোনো কন্ট্রিবিউশন নেই, বিজনেসে সে তো কিছু করছে না। যেমন ধরেন আপনার প্রোডাকশন ডিপার্টমেন্টের ম্যানেজার বলতে পারে যে আমি তো প্রডিউস করছি, আমি এত এত প্রডিউস করছি, এই প্রোডাকশনের কারণে আমি এত টাকা কোম্পানির জন্য বেনিফিট নিয়ে আসতেছি। তারপরে ধরেন মার্কেটিং ডিপার্টমেন্ট বলবে যে আমি এই পরিমাণ সেল করে দিচ্ছি, এই থেকে সেলস রেভিনিউ আমি আর্ন করে দিচ্ছি। ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে আমি এত টাকা এত কম খরচে আমি ফাইন্যান্সের ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, এক এক ডিপার্টমেন্ট তারা এইভাবে কন্ট্রিবিউট করার কথা বলতে পারে, কিন্তু HR ডিপার্টমেন্ট কোনো ধরনের কন্ট্রিবিউশনের কথা বলতে পারে না। যার কারণে টপ লেভেল ম্যানেজমেন্ট অনেক সময় HR ডিপার্টমেন্টকে অনেক সময় ভাবে যে এটা শুধু শুধু রাখা হয়েছে, এটা একটা বোঝা। ওই জায়গাটা যদি ওই অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। তো ডোমেস্টিকে যদি এরকম অ্যাটিটিউড থাকে, ইন্টারন্যাশনালে কিন্তু সেই অ্যাটিটিউড নিয়ে কাজ করলে হবে না। তো অ্যাটিটিউড অফ সিনিয়র ম্যানেজমেন্ট অবশ্যই চেঞ্জ করতে হবে যে আপনার HRM খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট যে কোনো একটা অর্গানাইজেশনের জন্য, এই অ্যাটিটিউডটা আনতে হবে। Extent of reliance of the multinational on its home country or domestic market, আপনি রিলাই করছেন কিরকম মাল্টিন্যাশনাল কোম্পানি আপনার হোম কান্ট্রিতে এবং ডোমেস্টিক মার্কেটে, এটা রিলায়েন্সটা কতটুকু এক্সটেন্ড করছে এটার উপর ডিপেন্ড করবে। তাহলে এই যে ভেরিয়েবল গুলো বললাম, দ্য কালচারাল এনভায়রনমেন্ট, ইন্ডাস্ট্রি, কমপ্লেক্সিটি, অ্যাটিটিউড অফ সিনিয়র ম্যানেজমেন্ট and extent of reliance of the multinational of its home country or domestic market, এগুলো আপনাকে আপনার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস, ইন্টারন্যাশনাল HRM অ্যাক্টিভিটিস গুলোকে মডিফাই করে, মডারেট করে। আচ্ছা, আমাদের এই ক্লাস টাইমটা শেষ হচ্ছে উইদিন 2 মিনিটস। আমরা আবার ক্লাস ওপেন শুরু করবো একটা, আমরা জয়েন করি আবার নতুন করে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। বাটারফ্লাই, জি স্যার LG বাটারফ্লাই কি মার্জ হয়েছে নাকি এটাকে এরা দুইজন একটা আরেকটা ইয়া করে? না, মানে মার্জ হতে পারে, LG বাটারফ্লাই মার্জ হতে পারে। মার্জ দেখেন, মার্জার যেটা মার্জ হয়ে আপনার হতে পারে এরকম
নতুন কোম্পানি নাম হতে পারে, অথবা আপনার যেমন বিডি বেল হয়েছে, অথবা আমি যেটা বললাম সনি এরিকসন নাম হচ্ছে সনি এরিকসন, হ্যাঁ, অথবা আপনি যেটা বললেন যে এলজি বাটারফ্লাই, এটা এটা যতটুকু জানি যে এক এক দেশে গিয়ে ব্র্যান্ডটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু কোম্পানিটা এক। আমি কোথা থেকে জানি শুনেছিলাম, স্যার আপনি লাস্ট ক্লাসে বলেছিলেন যে এলজি তার বাটারফ্লাই কিছু প্রোডাক্ট সেল করছে তার ব্র্যান্ডিং দিয়ে, এরকম করে কিছু একটা বলেছিলেন। হ্যাঁ আপনার ওই যে ইকো আছে না, ইকো ওই যে জি স্যার, ইকো। টেলিভিশন, হ্যাঁ হ্যাঁ, তারপরে এই ধরনের কিছু দেখলাম যেটা কিনা আপনার তাদের ইয়েতে বিক্রি করছে, বাটারফ্লাই শোরুম দেওয়া বা এলজি বাটারফ্লাই শোরুম দেওয়া। তো আমি যেটা জানার চেষ্টা করেছিলাম যে বললো যে সবগুলো প্রোডাক্ট এক জায়গা থেকে আসে, কিন্তু এক এক দেশে তাদের ব্র্যান্ড নেমটা ইউজ করে আলাদা করে। আচ্ছা, তো এই জায়গাটাতে আমার একটু ওই জায়গাটা একটু আমার আসলে ক্লিয়ার হয়নি ব্যাপারটা, তাদের কাছ থেকে শুনে আসলে খুব একটা ক্লিয়ার হয়নি। তো এমনি যেটা আমরা বলি যে মার্জার হচ্ছে কি, দুটা কোম্পানি যখন একীভূত হবে, হ্যাঁ, একীভূত হয়ে নতুন একটা কোম্পানির নাম, নতুন একটা প্রতিষ্ঠান হবে, সেটা নতুন নামে হতে পারে, অথবা দুটা কোম্পানি মার্জ করে হতে পারে। যেমন ধরুন রবি এয়ারটেল, আমরা শুনেছিলাম যে রবি এয়ারটেলকে কিনে নিবে, কিন্তু আলটিমেটলি তো কেনা হয়নি। কিনেছে কি, পুরোটা যদি কিনে নিত তাহলে কিন্তু এয়ারটেলের নামটা থাকতো না, পুরোটা কিনে নিলে এয়ারটেলের নামটা থাকতো না, তাহলে সেই ক্ষেত্রে এটা মার্জ হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি অ্যাকুইজিশন, যখন একটা আরেকটাকে কিনে নিবে, সম্পূর্ণ কিনে নিবে, তখন সেটাকে বলা হয় অ্যাকুইজিশন, সম্পূর্ণ কিনে নেওয়াটাকে বলা হয় অ্যাকুইজিশন। যেমন আমরা শুনেছিলাম যে মাইক্রোসফট কোম্পানি কোনটাকে কিনে নেবে, গুগলকে নাকি নোকিয়া স্যার, নোকিয়া কিনে নিয়েছে না? কিনে নিয়েছে স্যার। হ্যাঁ, তাহলে দেখেন মাইক্রোসফট নোকিয়াকে যদি কিনে নিয়ে থাকে তাহলে নোকিয়ার কিন্তু কোনো আর ইয়ে থাকবে না, এটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। বড় একটা কোম্পানি ছোট একটা কোম্পানি কিনে নেবে। স্যার আর কিনে অ্যালায়েন্স নেয়নি। হচ্ছে কি, অ্যালায়েন্স হচ্ছে যে আপনার কয়েকটা, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যারা কম্পিটিটর যারা আছে তারা কি করবে, নিজেদের মধ্যে একটা অ্যালায়েন্স তৈরি করবে, করে কি করবে যে তারা নিজেদের মধ্যে কম্পিট করবে না, এই ধরনের একটা এগ্রিমেন্টে রাজি হবে, এটাকে বলা হচ্ছে অ্যালায়েন্স। তো এখন এই ইন্টারন্যাশনাল বিজনেসে, এই গ্লোবালাইজেশনের যুগে সবাই মোটামুটি এগুলো ফলো করছে, আইদার মার্জ করছে, অথবা অ্যাকুইজিশনের মাধ্যমে হচ্ছে, অথবা অ্যালায়েন্সের মাধ্যমে তারা বিজনেস করার চেষ্টা করছে, যাতে করে স্যার একটা তারা কোশ্চেন ছিল স্যার। কম্পিটিশনে যাতে তারা নিজেরা নিজেদের শত্রু না হয়। জি বলেন। স্যার নোকিয়াকে তো স্যার মাইক্রোসফট কিনে নিয়েছিল, তারপরে আবার নতুন করে নোকিয়া প্রোডাক্ট বের করতেছে স্যার, এই ক্ষেত্রে এটাকে কি বলে? স্যার নোকিয়া বর্তমানে এইচএমডি গ্লোবালের কেনা, মানে মোস্ট প্রবাবলি মাইক্রোসফট কিনে নাই, কেনার কথা ছিল। আমি ওটাই জানি, মানে বর্তমানে কেনার কথা ছিল, কিনে নাই, আমি সেটাই কিনে নাই স্যার। আমি ওটাই বলছিলাম যে কেনার কথা ছিল, তো কিনে নাই আলটিমেটলি। তারপর ইয়াহুকে কে জানি কিনে নেওয়ার কথা ছিল, শুনছিলাম ইয়াহুকে। তো ইয়াহু এগুলো বড় বড় যে নিউজে আসে আর কি, আলটিমেটলি স্যার কেনা হয় না। স্যার অ্যালিয়েন্সের যে ব্যাপারটা, এটা কি আমরা শাওমি দিয়ে উদাহরণ দিতে পারি যে শাওমির যেমন শাওমির রেডমিও শাওমির, আবার পোকোফোনও শাওমির, তো এটা কি এরা এই যে অ্যালিয়েন্স ইউজ করতেছে? না, তা কেন হবে? শাওমিরই ধরেন তারা যে পণ্যটা দিচ্ছে, কোনোটার নাম হচ্ছে রেডমি, কোনোটা হচ্ছে এরকম, সেটা হতে পারে। রেডমি কি আলাদা কোনো কোম্পানি? না স্যার, শাওমি স্যার মাদার এটা কোম্পানি। কি এলজি না, তাহলে বাটারফ্লাই এটার তাহলে মতো? সেটা অ্যালায়েন্স না, সেটা অ্যালায়েন্স না। ওকে স্যার। আমি বলি অ্যালায়েন্সটা কখন হবে। অ্যালায়েন্সটা ধরেন একটা ইন্ডাস্ট্রিতে যারা কম্পিটিটর আছে, ধরেন গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, তারা একটা অ্যালায়েন্স করলো কি, অ্যালায়েন্স করে কোনো নাম হবে না, যার যার ব্যবসা শেষে করবে, যার যার নাম আলাদাই থাকবে, কোনো সমস্যা নেই। অ্যালায়েন্সের মাধ্যমে কি হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে কম্পিটিশন করবো না। ওই যে আপনাদের গতকালকে একটা আগের দিন যে বলছিলাম যে আপনার করতে গিয়ে, হ্যাঁ, কম্পিটিশন করতে গিয়ে 500 টাকার জামা 0 টাকায় 0 টাকায় বিক্রি করছে, বলেছিলাম না? জি জি। তো ওই অ্যালায়েন্সটা হলে সেটা আর করবে না, নিজেদের মধ্যে কম্পিটিশনটা করবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু যার যার নাম, যার যার প্রতিষ্ঠান আলাদাই থাকবে। তাহলে ফোর্সেস ফর চেঞ্জ আর কি আছে, অর্গানাইজেশন রিস্ট্রাকচারিং। অর্গানাইজেশন এখন নতুন করে রিস্ট্রাকচারিং হচ্ছে। আগে ধরেন ভার্টিক্যাল লেয়ার ছিল বেশি, এখন ভার্টিক্যাল লেয়ারের জায়গায় হরিজন্টাল লেয়ারের দিকে মানুষজন ঝুঁকছে। আগে ধরেন আপনার সার্ভিস বেসড কি বলে, প্রোডাকশন বেসড ছিল কোম্পানিগুলো,
এখন একটা সার্ভিস বেসড দিকে যাচ্ছে, অর্গানাইজেশনে অনেক ধরনের পরিবর্তন আসতেছে। তো এই যে রিস্ট্রাকচারিং, এটা এক ধরনের চেঞ্জ নিয়ে আসছে। অ্যাডভান্সেস ইন টেকনোলজি অ্যান্ড টেলিকমিউনিকেশন, আমরা যেটা বলেছি যে টেকনোলজি এবং টেলিকমিউনিকেশনের বিশাল পরিবর্তন আসছে, অভূতপূর্ব পরিবর্তন আসছে। আমি আজকে একটা দেখলাম যে উড়ন্ত গাড়ি, খুব সম্ভবত এটা নাম দেওয়া হয়েছে, নামটা জাস্ট ভুলে গেছি, এটা সম্ভবত হয়তো বা 2-3 বছরের মধ্যে আপনার মার্কেটে চলে আসবে, উড়ন্ত গাড়ি। তাহলে এটা কে করেছে? জেনারেল মোটরস। জেনারেল মোটরসের নাম শুনেছেন তো? বিশ্বের প্রথম 10টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি পৃথিবীর, এটা আমেরিকান জি কোম্পানি, স্যার। ঠিক আছে? তারা এটা ডেভেলপ করেছে। আচ্ছা, ইমপ্যাক্টস অন মাল্টিন্যাশনাল ম্যানেজমেন্ট, আমরা এখানে দেখলাম হচ্ছে এই যে ফোর্সেস ফর চেঞ্জ, এই ফোর্সেস ফর চেঞ্জের কারণে মাল্টিন্যাশনাল ম্যানেজমেন্টে কি ধরনের ইমপ্যাক্ট করছে। আমাদের ইমপ্যাক্ট হচ্ছে এরকম, নিড ফর ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটির গুরুত্ব পাচ্ছে, যে ফ্লেক্সিবল হওয়া দরকার। আপনি যদি রিজিড থাকেন তাহলে কি চলবে? যেমন ধরেন ওই যে আমি বলেছিলাম যে কসকো সাবানের কথা, আপনি রিজিড হয়ে বসে আছেন, কসকো সাবানের মধ্যে কোনো পরিবর্তন আনছেন না, কোনো কিছু করছেন না, তাহলে এটা হারায় যাচ্ছে। আপনি যদি বলেন যে আমাদের যে নাবিস্কো বিস্কিট পিঙ্ক কালারের যে প্যাকেটটা ছিল, এটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের না রিজিড থাকে, তাহলে হবে। সো ফ্লেক্সিবল অপশন এখন নিয়ে আসতে হবে। আমাদের ওয়ার্কিং যে প্লেসগুলো আছে, ওয়ার্কিং প্লেসে এখন আমরা কি করছি? আমরা সময়ের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিচ্ছি। আমরা সেই 9 to 5 রুটিন, সেই জায়গাতে আমরা ফ্লেক্সিবিলিটি নিয়ে আসছি। আমরা বলছি 10টা থেকে 6টা হতে পারে, 8টা থেকে 4টা হতে পারে। অর্থাৎ আপনি যদি 1 ঘন্টা পরে যান, আপনি 1 ঘন্টা বেশি কাজ করে আসবেন। আপনি যদি 1 ঘন্টা আগে যান, 1 ঘন্টা আগে চলে আসতে পারবেন, রাইট? তো এই যে জিনিসগুলো, যে গ্লোবাল যেই আমরা দেখতে পাচ্ছি যে আগের যে জিনিসগুলো দেখলাম, যে চেঞ্জগুলো, ফোর্সেস ফর চেঞ্জ, এগুলোর কারণে আমাদের ফ্লেক্সিবিলিটি কিন্তু প্রয়োজন দেখা দিয়েছে। এবং আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমাদের সেই ফ্লেক্সিবিলিটি নিয়ে আসতে হবে, প্রসিডিউরের মধ্যে নিয়ে আসতে হবে। লোকাল রেসপন্সিভনেস, আপনি যখন ইন্টারন্যাশনাল বিজনেস করবেন, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার টার্গেট কাস্টমার কারা। টার্গেট কাস্টমারদেরকে কনসিডারেশনে রেখেই আপনাকে কিন্তু বিজনেস করতে হবে। তাহলে ওই রেসপন্সিবিলিটিটাকে আপনাকে আগে মানে কাউন্ট করতে হবে। লোকাল রেসপন্সিবিলিটি, তারা কিভাবে রেসপন্স করছে। আপনি যদি ধরেন ভারতে যদি মনে করেন যে আপনি ম্যাকডোনাল্ডস এর বিজনেস করবেন, সেখানে বিফের ম্যাকডোনাল্ডস যেটা আছে, ম্যাকডোনাল্ডস এর তাদের মূল উপাদান হচ্ছে আলু এবং বিফ, সরি মানে বিফ তো আছেই, তারা তো ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওই শুকুরের মাংসটা খেয়ে থাকে। তো এখন যদি আপনি ভারতে যদি বলেন বা কোনো মুসলিম কান্ট্রিতে যদি সেই আপনার ওই ধরনের শুকুরের মাংস দিয়ে ম্যাকডোনাল্ডস চালাতে চান, সেটা পাবেন? চলবে? নো। ওই বিজনেস চলবে? অথবা ধর ভারতে আপনি বললেন যে ম্যাকডোনাল্ডস এর বিফ দিয়ে ম্যাকডোনাল্ডস তৈরি করবেন, বার্গার তৈরি করবেন বিফ ইয়ে দিয়ে, সেটা চলবে না স্যার। কোম্পানি তো ভেঙে ফেলবে পুরো, তাই না? লোকাল রেসপন্সিবিলিটিটা আপনাকে কনসিডারেশনে রাখতে হবে, যে মানুষজন এখানকার কালচার কি, এখানকার রিলিজন কি, এখানকার ভ্যালুস কি, সেটাকে কনসিডারেশন নিতে হবে। নলেজ শেয়ারিং, আমরা যে নলেজ শেয়ারিং কথা বলেছি, আমরা সহজে নলেজ শেয়ার করতে চাই না। নলেজ শেয়ারিংটা আপনি যখন মাল্টিন্যাশনাল ইয়েতে চলে যাবেন, গ্লোবালাইজেশন ইয়েতে চলে যাবেন, তখন নলেজ শেয়ার আপনাকে করতেই হবে। ওই যে আমি কিছুদিন আগে বললাম যে ইন্ডাস্ট্রি যখন ম্যাচিউর হয়ে যায়, কোম্পানি যখন ম্যাচিউর হয়ে যায়, যখন আপনার পিসিএন ট্রেনার হিসেবে কাজ করে, তখন সে কি করে? তার নলেজটাকে ট্রান্সফার করে দেয়, তাই না? নলেজটা কার কাছে ট্রান্সফার করছে? লোকাল এমপ্লয়ীদের কাছে ট্রান্সফার করছে। লোকাল এমপ্লয়ীদের কাছে ট্রান্সফার করে সে তখন নিজের দেশে ব্যাক করতে পারছে। তাহলে আপনার এখানে নলেজ শেয়ারের ব্যাপারটা চলে আসবে, অটোমেটিক চলে আসবে, এবং করতে হবে। ট্রান্সফার অফ কম্পিটেন্সিটাও কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হচ্ছে। আমাদের রিসেন্টলি আমরা দেখছি যে তুরস্কের কাছ থেকে আপনার বাংলাদেশ বোধহয় কিছু আর্মস, অস্ত্র বা আর্মস কিনবে স্যার, হ্যাঁ, অস্ত্র চুক্তি হয়েছে। ড্রোনের কথাও শুনতেছি। তো সেই ক্ষেত্রে তুরস্ক শুধু সেলই করবে না, তারা তাদের যে টেকনোলজিটা আছে সেটাও তারা শিখিয়ে দিয়ে যাবে। তো এটা একটা বড় ব্যাপার না? তারা তাদের টেকনোলজি তো কেউ শেয়ার করতে চায় না। দেখবেন যে আমেরিকানরা, মানে হোয়াইটরা আর কি, সাদারা সহজে টেকনোলজি আপনাকে শেয়ার করবে না, ঠিক আছে? তো এটা তো ভালো একটা দিক যে টেকনোলজিটা যদি শেয়ার করে, তো এটা পরবর্তীতে আমাদের দেশের লোকজন নিজেরাই তৈরি করতে পারবে।
এবার আসেন ম্যানেজারিয়াল রেসপন্সেস। তাহলে এইসব যে আমরা দেখলাম যে চেঞ্জেস, ফোর্সেস ফর চেঞ্জ, তারপরে দেখলাম ইম্প্যাক্টস অর মাল্টিন্যাশনাল ম্যানেজমেন্টে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে, তাহলে সেই অনুযায়ী ম্যানেজারদের কি করতে হবে? রেসপন্স করতে হবে না? সেই অনুযায়ী ম্যানেজারদের রেসপন্স করতে হবে। কিভাবে রেসপন্স করবে? ডেভেলপিং এ গ্লোবাল মাইন্ডসেট। তাহলে ম্যানেজাররা তাদের মাইন্ডসেটটাকে নিয়ে যেতে হবে এমন ভাবে যে গ্লোবালি চিন্তা ভাবনা করতে হবে। মোর ওয়েটিং অন ইনফর্মাল কন্ট্রোল মেকানিজম। আপনি সবসময় চিন্তা করলে এরকম ভাবলে হবে না যে সবসময় রুলস রেগুলেশন দিয়ে আমি কন্ট্রোল করার চেষ্টা করবো। নো, সবসময় সেটা করা যায় না। মাঝে মধ্যে আপনাকে ইনফর্মাল ওয়েতে কন্ট্রোল করতে হবে, ইনফর্মাল ওয়েতে মেনটেন করতে হবে, ম্যানেজ করতে হবে। সো মোর ওয়েটিং অন ইনফর্মাল কন্ট্রোল মেকানিজম। যেমন ধরেন আমার ক্লাস হচ্ছে 11:30 থেকে 1:00 পর্যন্ত। এখন আমি যদি আপনাদের নর্মালি 1:00 পর্যন্ত মানে রুলসটা যদি মেনে যদি 1:00 পর্যন্ত ক্লাস নেই, তাহলে দেখা যাবে যে অনেকে জুম্মার নামাজ মিস করবে, রাইট? যার কারণে দেখা যাচ্ছে আমাকে প্রতি সময় 1টার দিকে বা 1টার কিছু আগে আমাকে ছেড়ে দিতে হচ্ছে, যার কারণে আমাকে কিন্তু আজকে বাড়তি ক্লাস নিতে হচ্ছে, রাইট? তাহলে এটাকে আমি ম্যানেজ করছি কিভাবে? ইনফর্মাল ওয়েতে। তাহলে এটা সামান্যটা ক্লাসের ক্ষেত্রে আমি যদি ইনফর্মাল ওয়েতে ম্যানেজ করতে পারি এবং সেটা যদি উইন উইন সিচুয়েশন হয়, তাহলে গ্লোবাল পার্সপেক্টিভে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমরা কি ইনফর্মাল মেকানিজম ইউজ করতে পারি না? এবং সেটা দরকার, অনেক ক্ষেত্রে দরকার সেটা। ফোস্টারিং হরাইজন্টাল কমিউনিকেশন, ওই যে এটা বললাম যে ভার্টিক্যাল লেয়ার থেকে এখন কি হরাইজন্টাল লেয়ারে চলে যাচ্ছে, হ্যাঁ, এবং এটার সাথে আপনাকে ফোস্টার করতে হবে। ইউজিং ক্রস বর্ডার অ্যান্ড ভার্চুয়াল টিমস। ক্রস বর্ডার অ্যান্ড ভার্চুয়াল টিমস তার মানে কি? আচ্ছা ধরেন আমাদের দেশে যেসব মানে ট্যুরিজম কোম্পানিগুলো আছে, তারা কি করছে? ধরেন বাংলাদেশ থেকে ধরেন তুরস্কে নিয়ে যাবে, অথবা ধরেন বাংলাদেশ থেকে ধরেন ইউক্রেন রাশিয়া নিয়ে যাবে, অথবা বাংলাদেশ থেকে ফ্রান্সে ঘুরতে নিয়ে যাবে। এখন কি এখান থেকে সাথে সাথে লোক যাবে? এখন তাদের সাথে ধরেন 10 জনের একটা গ্রুপের সাথে যদি এখান থেকে লোক যায়, তাহলে এই একটা লোকের পিছনে খরচ হবে প্রায় 1 থেকে 2 লাখ টাকা খরচ হবে। তাহলে এটা কোম্পানির জন্য মানে মানে আপনার বাড়তি খরচ না? বাড়তি খরচ কিনা বলেন? তাহলে আমার কোম্পানির জন্য যদি এটা বাড়তি খরচ হয়, তাহলে আমি এটা না করে আমি যদি করে থাকি যে ফ্রান্সে যদি যায়, তাহলে ফ্রান্সে একটা আমার ভার্চুয়াল টিম থাকবে, অর্থাৎ এখান থেকে যাওয়ার পরে তারা রিসিভ করবে, ওখানে আলাদা টিম থাকবে, ওই বাকি 7 দিন তারা এটাকে ম্যানেজ করবে। অর্থাৎ তুরস্কে আমার এরকম একটা ভার্চুয়াল টিম থাকবে। পৃথিবীতে বর্তমানে তো এভাবেই হচ্ছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এটাই করছে। আর যদি সাথে সাথে যদি যায়, তাহলে তো খরচ অনেক বেড়ে যাবে, ভিসা রিলেটেড জটিলতা থাকবে। তখন সেটা কি করতে হয়? আপনার শুধুমাত্র যারা যাবে তাদেরকে আপনি বিমানে উঠায় দিবেন, উঠায় দেওয়ার পরে ওখান থেকে ওখানে যে টিম আছে তারা রিসিভ করবে, রিসিভ করে ঘুরে টুরে আবার এইভাবে তাদের মধ্যে একটা এই চলবে। সো ম্যানেজার রেসপন্সিবিলিটির ক্ষেত্রে যখন আপনি গ্লোবালাইজেশনের ফলে ইন্টারন্যাশনাল বিজনেস করবেন, তখন আমাদেরকে এই জিনিসটাও কনসিডারেশনে রাখতে হবে যে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি ক্রস বর্ডার যে অ্যাক্টিভিটিস গুলো আছে, সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল টিম ইউজ করতেই পারি। আর হচ্ছে কি ইউজিং ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট, এবং আমরা ওই যে এক্সপেক্টেডের মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল যে সাবসিডিয়ারি গুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। তাহলে সাবসিডিয়ারি গুলো ম্যানেজ করার জন্য আমাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়, এক্সপেক্ট হিসেবে পাঠানো হয়, তখন তারা সেগুলো ম্যানেজ করে। তাহলে এগুলো হবে কি ম্যানেজারিয়াল রেসপন্সেস হবে এগুলো। সো ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য গ্লোবাল ওয়ার্ক এনভায়রনমেন্ট। গ্লোবাল ওয়ার্ক এনভায়রনমেন্টের যে ফ্যাক্টরস গুলো ইনফ্লুয়েন্স করে, এটা আমরা আগে দেখেছি যে ফোর্সেস ফর চেঞ্জটাকে এটা ইট উইল influence require of multinational enterprise to have, and it will lead to managerial responses, and if you can respond properly, then you can survive and your growth will be increased. Okay, so এখানে যেগুলো আসছে global competition, merger, acquisition and alliance, organization restructuring, advances in technology and telecommunications require MNE to have flexibility, local responsiveness, knowledge sharing, competence transfer. It will lead to managerial responsibility, developing global mindset, informal control mechanism, horizontal communication, cross border and virtual teams, international assignments. এবং এগুলো যদি ভালোভাবে করা যায়, তখন আপনি সার্ভাইভ করতে পারবেন এবং গ্রোথটা আপনার হবে। থ্যাংক ইউ সো মাচ। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে আজকের টপিক রিলেটেড? না স্যার, বুঝছি। আচ্ছা, ফাইন। তাহলে আমরা আগামী শুক্রবার আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, এবং আপনাদের ফার্স্ট যে পরীক্ষাটা হবে, ফার্স্ট মিড,
সেটা আপনাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর উপর হবে, ঠিক আছে? চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর উপর আপনাদের পরীক্ষা হবে, দুটো চ্যাপ্টার দিচ্ছি, বেশি না। আর পরীক্ষার টাইমটা আপনাদের কথা মতো আমি হয়তো বা আপনারা যদি বলেন যে অন্য সময় নিতে, অর্থাৎ শুক্রবার সকালে অনেকে বলছেন যে আপনাদের পরীক্ষা আছে, ক্লাস আমি নিব, সেই ক্ষেত্রে ক্লাস কিন্তু কন্টিনিউ হবে। পরীক্ষাটা তাহলে সেই ক্ষেত্রে আমি আপনারা একটা টাইম সেট করে দিন, সেই টাইমে আমি পরীক্ষাটা নিতে পারবো, সমস্যা হবে না ইনশাআল্লাহ। স্যার আমি পরীক্ষা হবে কি বারে? কয় তারিখে স্যার? 5 তারিখে? 5 তারিখে পরীক্ষা হবে, রাইট। 5 তারিখে আপনারা বলেছেন আপনাদের দুইজনের ঢাকা ব্যাংকে পরীক্ষা আছে, তো আমি বলছি যে ঢাকা ব্যাংকে যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষার দেন, সমস্যা নেই। তাহলে আপনাদের পরীক্ষাটা আমি যদি রাতে নেই, ধরেন এরকম রাত 8টার দিকে নিল, আর 8টার দিকে নিলে তো কোনো সমস্যা নেই। না স্যার নিতে পারেন। তাও যা সমস্যা নাই স্যার। আচ্ছা, তাহলে আপনারা সেটা সেভাবে যদি বলেন তাহলে আমি সেভাবে সেট করে ফেলবো সবকিছু। স্যার সবার পরীক্ষা রাতে 8টা বাজে নেবেন? হ্যাঁ, সবার পরীক্ষাই নেব। আমি দুইজনের জন্য আলাদা প্রশ্ন করবো নাকি? স্যার বুঝতে পেরেছি স্যার। কোশ্চেন প্যাটার্নটা কি হবে স্যার? একজন একজন করে বলেন কাইন্ডলি। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার আমি লাস্ট যে শুক্রবার ক্লাস ছিল, ক্লাস শেষে আপনাকে মেইল করে দিয়েছিলাম সবার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্যাস আইডি। আপনি সেটা পেয়েছেন কিনা? আচ্ছা, আমি তাহলে দেখবো না, চেক করবো না, ঠিক আছে? ওকে স্যার। চেক করে দেখবো পেয়েছি কিনা। আপনি কি আমার ওই যে ইএমবি এর যে মেইলটা সেটাতে পাঠিয়েছেন? স্যার আপনার আমাদেরকে যে মেইল অ্যাড্রেসটা দিয়েছিলেন, ইএমবি এর লেখা ছিল কি abdulbasit.emba, দাঁড়ান স্যার। এটা লেখা ছিল? জি ভুলে গেছেন তাহলে? না স্যার, তো এটাই লেখা ছিল সম্ভবত। আমি হ্যাঁ ওই স্যার, ওই স্যার, আইডিটাই জি স্যার, খোলা হয়নি। জি স্যার, এটাই হ্যাঁ। abdulbasit.emba@gmail.com। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আমি যেটা করব, আপনাদের এই আমাদের বইয়ের সফট কপিটা আপনাদের সবাইকে পাঠিয়ে দিব, আর পাশাপাশি এই চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 যে স্লাইড গুলো আছে এই দুটো আমি আপনাদের পাঠিয়ে দিব, ঠিক আছে? আপনাদের মেইল স্লাইড দেওয়া আছে স্যার। জি, স্লাইড অলরেডি দেওয়া আছে স্যার, দিয়ে দিয়েছেন সব। স্লাইড দিয়ে দিয়েছি। না স্যার, স্যার। না স্যার, স্লাইড দেননি এখন। না স্যার, স্লাইড দেওয়া হয়নি স্যার। কি বলে? চ্যাপ্টার 1 তো দেওয়া আছে, চ্যাপ্টার 2 পেন্ডিং আছে শুধু। আচ্ছা, স্যার আমরা তো স্লাইড পাইনি। স্যার আমরা তো পাই নাই স্যার, দেন নাই স্যার। স্যার আমি তো বই কিনেছি, আপনি বলছিলেন যে যারা বই কিনে নেয় তাদেরকে মানে হেল্প করার জন্য। সো স্যার একটু কাইন্ডলি মেইলে দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, আমি দিব, সমস্যা নেই, আমি দিয়ে দিব, ঠিক আছে? সবাই পাবেন। ওকে স্যার। স্যার পরীক্ষার প্যাটার্নটা কেমন হবে স্যার? জি জি, পরীক্ষার প্যাটার্নটা স্যার এমসিকিউ থাকবে না শুধু রিটেনটাই থাকবে স্যার? পরীক্ষার প্যাটার্নটা এমসিকিউ নিব। ফুল এমসিকিউ? তাহলে হ্যাঁ। এক্সামটা কি রাতে হবে? মাই গড। হ্যাঁ, রাতে যদি নেই আমরা 15 মিনিটের পরীক্ষা হবে, সমস্যা নেই, অনলি 15 মিনিটস। এইটা আপনারা যে কোনো সময় দিতে পারেন, আপনারা বলেন আপনারা কখন দিতে চান। ওখানে কয়েকজনের আপনারা বলেছেন যে কয়েকজনের পরীক্ষা আছে ঢাকা ব্যাংকে, যার কারণে যার কারণে আমি বলছি যে টাইমটা তাহলে আমরা চেঞ্জ করে দিতে পারি। দ্যাটস ইট। স্যার আমারও স্যার বিটিসিএল এক্সাম আছে স্যার। ফাইন, তাহলে আমরা পরীক্ষায় রাতে নিলে তো আর কারো পরীক্ষা থাকবে না, পরীক্ষাটা তাহলে রাতে হ্যাঁ স্যার, ক্লাস হবে, স্যার অসুবিধা নেই। ক্লাসের টাইম ক্লাস হবে, ক্লাসের ব্যাপারে কোনো ইয়ে নেই, ক্লাস হবে, কিন্তু পরীক্ষাটা আমরা রাতে নিব, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। তাহলে আপনাদের রোল কলটা আমরা করে ফেলি। 5 তারিখে। 5 তারিখে, জি, লিখে রাখেন। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3, জি স্যার। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 এই দুটো চ্যাপ্টার উপর হবে। স্যার 3 না 2? একটু আগে না স্যার 2 বলেন। চ্যাপ্টার 3 মানে দুটো চ্যাপ্টার। 3? আমি দুটো চ্যাপ্টার বলতে গিয়ে বলেছি, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3। ওকে স্যার। আজকে তো সবাই প্রেজেন্ট নাই, যেহেতু সবাই প্রেজেন্ট নেই আমরা রোল কলটা করি আজকে। ওকে স্যার। আচ্ছা, রাতে ক্লাস করতে আপনাদের কোনো সমস্যা হলো? না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে।
Can you see your attendance sheet? Yes, sir. Yes, sir. Please respond to name. Pintu Kumar Das. Pintu Kumar Das আছেন? Pintu Kumar Das নাই, absent. স্যার উনি তো মাত্রই কথা বললো স্যার, এক্সাম কিভাবে হবে? কোথায় গেল কোথায়? না না, পিঙ্কু সরকার কথা বলছি। আচ্ছা পিঙ্কু সরকার বলছে, পিন্টু কুমার দাস তো না। নাই উনি। ওকে স্যার, পাশাপাশি নাম ছিল। হ্যাঁ, ওকে। দেন আরাফ আদনান। আরাফ আদনান, সরি, এখানে তো আরাফ আদনান নাই, অ্যাবসেন্ট। এই পিঙ্কু সরকার। ইয়েস স্যার। আইরিন সুলতানা রিজা। রিজা হবে না রাজিয়া হবে, কি হবে? না স্যার, রিজা ঠিক আছে। রিজা, আচ্ছা। দেন আবিদা সুলতানা। ইয়েস স্যার। মোহাম্মদ আরমান হোসেন। ইয়েস স্যার। কাজী ফেরদৌস ইসলাম বাপ্পি। ইয়েস স্যার। মোহাম্মদ সাব্বিব আলম। সাব্বিব আলম। জি স্যার, আছি। ইয়েস স্যার। আলামিন মিয়া। ইয়েস স্যার। মোহাম্মদ রেজাউল করিম আরিফ। ইয়েস স্যার। নাজিয়া তাসনিম। ইয়েস স্যার। অমিত ঘোষ। ইয়েস স্যার। মাহমুদা কবির। মাহমুদা কবির। মাহমুদা কবির কি অ্যাবসেন্ট? জি স্যার, অ্যাবসেন্ট। দেন মোহাম্মদ ইশতিয়াক। Yes, sir. মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম absent. লি হায়দার। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ নজরুল ইসলাম পনু। ইয়েস স্যার। কপিল দেব বরারাই। ইয়েস স্যার। জাহিদুল ইসলাম। স্যার ওনার নেটের প্রবলেম হচ্ছে, উনি টেক্সট করেছে। ওনার নেটের সমস্যা স্যার, আমাকেও স্যার বলেছেন। আছে স্যার, চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জাকিয়া খাতুন। প্রেজেন্ট স্যার। কানিজ আফরোজ তানহা। ইয়েস স্যার। মোহাম্মদ নাজমুল নাসিফ। ইয়েস স্যার। রবিল রানা। ইয়েস স্যার। আর কেউ আছেন? স্যার আরেকজন আছে স্যার, এমডি মুক্তাদির। আমার নামটা নাই স্যার। স্যার এমডি মুক্তাদির স্যার, উনি হলো স্যার পরে রেজিস্ট্রেশন করেছে, দ্যাটস ওনার নামটা এখানে আসেনি। উনি লাস্ট ক্লাস করেছে স্যার। আপনি সবগুলো ক্লাস কি করেছিলেন? না স্যার, আমি স্যার একটা ক্লাস করেছি স্যার, গত একটা ক্লাস করেছি। আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই, আপনি মেইন ক্লাস থেকে শুরু করেছেন আর কি। আগের ক্লাসগুলো আমরা জাস্ট অন্য এইগুলো ওভারঅল এইচআরএম ম্যানেজমেন্ট এগুলো সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। বলেন, নামটা বলেন। স্যার এমডি MUKTADIR এমডি ডট MUK। স্যার মুক্তাদির, মুক্তাদির স্যার, মুক্তাদির। মুক্তাদির, এটা বলেন। মুক্তাদির MUK জি তারপরে TADIR। জি আর কি আছে? আর কিছু নাই স্যার, এতটুকু মোহাম্মদ স্যার। মুক্তাদির। জি স্যার। এতটুকুই? আচ্ছা আইডিটা বলেন, আইডিটা বলেন। স্যার 20182108। দেখেন তো ঠিক আছে কিনা। 20182108 ঠিক আছে? জি স্যার। জি। আচ্ছা তাহলে আপনি হচ্ছেন
স্যার আমি যে আপনাকে মেইল অ্যাড্রেস পাঠিয়েছি ওখানে মুক্তাদির ভাই সহ 24 জন স্টুডেন্টের ইনফরমেশন পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি সবারটাই করে দিব না, সবাইকে পাঠিয়ে দিব। ওকে স্যার। তাহলে থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই কষ্ট করে রাতে বেলা ক্লাস করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার এটা আসলে ভালো লেগেছে কারণ আমরা তো লাস্ট এই অনলাইনে যত ক্লাস মোটামুটি সব ক্লাসগুলোই তো দিনের বেলায় করেছি। সো দিস ইজ মানে নরমালি যে মানে একটা ক্লাস এই রাত্রে করলাম, এটা ভালো লেগেছে। আচ্ছা তো যাই হোক, আমাদের এই ক্লাসটা মানে আমাদের যেই সিলেবাস, এই সিলেবাসটা আমরা পিছিয়ে গেছি দেখে আমাদের এই বাড়তি ক্লাসটা নিতে হয়েছে। তো আবারও যদি এরকম প্রবলেম হয় আবারও হয়তো বা নিতে হইতে পারে। আর স্যার আমাদের মিড অন নিচ্ছেন, তাহলে ক্লাস টেস্ট কি পরে নেবেন নাকি একত্রে নিতে পারবেন? না, আমরা মিড 1 নিব একটা, মিড 2 নিব একটা, ক্লাস টেস্ট নিব লাস্টে। ওকে স্যার, এই তিনটা ঠিক আছে। তাহলে স্যার 15 মার্কসের এমসিকিউ থাকছে চ্যাপ্টার 1 এবং 3 এর উপরে। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 এর উপর, রাইট। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো থাকেন। জি স্যার একটা কোশ্চেন ছিল, আমাদের ভার্সিটি খোলার বিষয়ে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভার্সিটি খোলার ব্যাপারে এখনো ইউজিসি থেকে কোনো নির্দেশনা আসে নাই। আমাদের ইউনিভার্সিটি থেকেও আমি যেহেতু একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তো নর্মালি এরকম কিছু হলে আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং এ আলোচনা হয়। তো লাস্ট একাডেমিক কাউন্সিলের মিটিং এ এরকম কোনো আলোচনা হয়নি। আর ইদানিংও এই ধরনের কোনো কথা শুনছি না। তবে যতটুকু কথা ভাষায় যেটা শুনছি সেটা এরকম হতে পারে, যদি স্কুল কলেজ খুলে দেয় তাহলে ভার্সিটির উপরে তো চাপ পড়বে অবশ্যই খোলার জন্য, ভার্সিটির চাপ পড়বে খোলার জন্য। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির 15 তারিখ অথবা মার্চের শুরুর দিকে খুলে যেতে পারে, নট শিওর। স্যার আরেকটা বিষয়, আমাদের অনেক বড় ভাইরা আছে যারা ধরেন 2 সেমিস্টার আগে থিসিস কমপ্লিট করেছে, বাট ওই 6 থিসিস করেছে এবং একটা সাবজেক্ট ছিল ধরেন, সো ওই একটা সাবজেক্টের 60 মার্কস পর্যন্ত কমপ্লিট হয়েছে। সো স্যার তারা অনেকেই অনেক সময় টেক্সট করে বা ফোন দেয়, কথা বলে যে আমরা যাতে আসলে আপনাদের কাছে এই মানে বিষয়টা একটু শেয়ার করি যে আসলে তাদের যে একটা সাবজেক্টের জন্য অথবা থিসিসের রেজাল্টের জন্য আসলে তাদের এমবিএ শেষ হচ্ছে না, তারা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারছে না। এই বিষয়টা যদি আপনাদের বিষয় থাকে, কনসিডারেশনে থাকে যে। ভেরি গুড। আমরা দেখেন, আমি কালকে আমি আমার ডিপার্টমেন্টের 4th ইয়ার 2nd সেমিস্টারে অর্থাৎ স্টুডেন্টদের প্রায় 4 জন স্টুডেন্টের স্পেশাল এক্সাম নিয়েছি, অন সাইট এক্সাম। স্পেশাল এক্সাম আমি লিখিতভাবে এক্সাম কন্ট্রোলের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের পরীক্ষা আমি কন্ডাক্ট করেছি। এবং আমি 3টা স্পেশাল এক্সাম কমিটির মেম্বার ছিলাম, একটা চেয়ারম্যান ছিলাম। তো আমি পরীক্ষা নিয়েছি, তাদের 3 ঘন্টা পরীক্ষা ছিল, 2.5 ঘন্টা পরীক্ষা ছিল, নিয়েছি। এখন আপনাদের এমবিএ প্রোগ্রামে যারা আছেন, যারা ধরেন ডিরেক্টর আছেন, যারা স্যারকে বলছি যে আপনারা যারা থিসিস দিয়ে বসে আছে, যাদের শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য আটকে আছে, যারা শুধুমাত্র একটা সাবজেক্ট হলে তাদের ইয়েটা হয়ে যায়, তাদের ডিগ্রিটা হয়ে যায়, তাদেরকে স্পেশাল কনসিডারেশনে নিয়ে স্পেশাল এক্সামের মাধ্যমে তাদের পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করতে পারে। আমরা যেভাবে স্পেশাল এক্সাম কন্ডাক্ট করেছি এটা কিন্তু তারা চাইলে করতে পারে। এটার জন্য আমি আপনাদেরকে ওয়েটা বলে দিচ্ছি, আপনারা ওই বড় ভাইদেরকে এটা বলতে পারেন যে ডিরেক্টর এবং কোঅর্ডিনেটর মহোদয়কে যদি এভাবে বলা যায় যে স্পেশাল এক্সাম নেওয়া যায় কিনা, স্পেশাল এক্সামের মাধ্যমে পরীক্ষাটা দিতে পারেন কিনা। থ্যাংক ইউ। ঠিক আছে, এই ধরনের কোনো কনসিডারেশন তারা নেবে কিনা, যারা শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য আটকে আছে, ধরেন শুধুমাত্র একটা সাবজেক্ট, তাহলে তাদের ক্ষেত্রে এটা করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। এরকম একটা কথা বলতে পারেন, বাট প্লিজ আমার রেফারেন্স দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা বিষয় স্যার, ধরেন আমরা যে লাস্ট 2-3টা সেমিস্টার অনলাইনে করেছি, অলরেডি 12টা-13টা এরকম 12টার মতো সাবজেক্ট জমা হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে অবশ্যই আমাদের যখন ভার্সিটি খুলবে অথবা অনলাইনে যেভাবে এক্সামটা হোক, সেটা যদি এমনটা হয় যে ধরেন স্যার আমাদের একটা সেমিস্টার গ্যাপ দিয়ে আমাদের সবগুলো এক্সাম নিয়ে নিলেন, অথবা 2 সপ্তাহ আমাদের এক্সাম নিয়ে নিলেন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্টটা আসলে আমরা যে এত এফোর্ট দিয়ে এই যে 60 মার্কসের একটা ভালো মার্কস তুলেছি বা যতটুকু পেরেছি, তো সেটা কিন্তু আসলে 40 মার্কসে আমাদের খুবই খারাপ হবে রেজাল্ট। কারণ শুরুর দিকে যে সাবজেক্টগুলো ছিল ওগুলো কিন্তু আমরা এখন যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ টাইম দিলে যে আমরা সম্পূর্ণ আবার রিকল করে সম্পূর্ণ মেমোরাইজ করে বা পড়ে বুঝে পরীক্ষা দিবে এবং ওখানে 40 মার্কসের মধ্যে যে A+ মার্কস বা একটা ভালো মার্কস যে কনফার্ম করে, এটা আমাদের জন্য সো টাফ যদি আমরা 12টা-13টা সাবজেক্ট এক্সাম দিতে চাই। সে অবশ্যই আমরা চাইবো যে এমন একটা ডিসিশন নেওয়ার জন্য যাতে আসলে আমাদের জন্য যাতে একদম অনেক বেশি ক্ষতিকর না হয়ে যায়, অ্যাটলিস্ট যারা কষ্ট করছে এবং যারা আগে কষ্ট করেছে
সো ধরেন কেউ যদি একটা দুটো, অনেকে আছে যে অনেক ফ্রেন্ড আছে যে দুটো করে সাবজেক্ট নিয়েছে, তো সে কিন্তু সেক্ষেত্রে তিনটে সেমিস্টার করলো 6টা সাবজেক্ট, বাট আমি তো লাস্ট দুটো সেমিস্টার 5টা করে সাবজেক্ট নিয়েছি। সেভাবে কিন্তু মানে 12টা 13টা এরকমের সাবজেক্ট হয়ে যাচ্ছে। সো 13টা সাবজেক্ট এক্সাম দেওয়া আর ধরেন এক সেমিস্টার গ্যাপ দিয়ে দুটো সাবজেক্ট এক্সাম দেওয়া, দুইজনের কিন্তু দুই রকমের বিষয়। দুটো সাবজেক্ট, 3টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট হয়তো বা পড়ে কভার করা পসিবল, যে আগে পড়েছি আবার রিকল করে পড়বো, কিন্তু 12টা 13টা সাবজেক্ট স্যার, এটা যাতে আমাদের যাতে একদম মানে আমাদের যাতে অনেক বেশি ক্ষতি না হয়ে যায়, এই বিষয়টা বিবেচনায় রাখার জন্য অনুরোধ থাকলো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ, ঠিক আছে? কারণ এই সবার তো আমাদের নরমালি রেগুলার প্রোগ্রামে তো ব্যাচ ওয়াইজ হয়। আপনাদের ক্ষেত্রে ধরেন এক একজন এক এক তাদের কোর্স ডিফার করছে, কেউ 5টা নিচ্ছে, কেউ 2টা নিচ্ছে। এখন হবে কি, আপনাদের ভার্সিটি খুললে ডেফিনেটলি আপনাদেরকে তো সময় দেওয়া হবে, অ্যাটলিস্ট 15 ডেজ, যতটুকু জানি 15 ডেজ সময় দেওয়া হতে পারে। 15 ডেজ হওয়ার পরে হয়তো পরীক্ষা শুরু হবে। সেই ক্ষেত্রে পরীক্ষা হলেও একদিনে কয়টা পরীক্ষা নিতে পারে? একদিনে আপনার 2টা পরীক্ষা নরমালি যেটা হয়, একদিনে 2টা পরীক্ষা। জি স্যার। তাহলে একদিনে যদি 2টা পরীক্ষা করে নেয়, শুক্রবার 2টা হবে, শনিবার 2টা হবে, ব্যাপারটা তো এরকম। তারপর আবার পরের সপ্তাহে যাবে, আবার পরের সপ্তাহে যাবে, তাহলে এরকম আমাদের প্রায় ধরেন 1 থেকে 1.5 মাস বা 2 মাস লেগে যাবে সবগুলো পরীক্ষা কন্ডাক্ট করতে। আলটিমেটলি যেটা হবে, একটা সেমিস্টার, মোটামুটি একটা সেমিস্টার অর্ধেক আমাদের চলে যাবে শুধু পরীক্ষা কন্ডাক্ট করতে গিয়ে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এখন এটা সেন্ট্রালি ম্যানেজ করতে হবে। এবং আপনাদের যে কথাগুলো আছে, যে ঠিকই বলেছেন যে কারো 2টা সাবজেক্ট পরীক্ষা দেওয়া আর কারো হচ্ছে 12টা সাবজেক্ট পরীক্ষা দেওয়া, ডেফিনেটলি এটা কঠিন একটা টাস্ক, কঠিন কাজ। কিন্তু আপনি রোল প্লে এর কাজটা করেন, রোল প্লেইং, আপনাকে যদি আমি বলি যে রোল প্লেইং এর কাজটা করেন, ধরেন আপনাকে বললাম যে ফাইন, আপনারা কোঅর্ডিনেটরের জায়গায় বসেন, আপনি নিজে কোঅর্ডিনেটরের জায়গায় বসেন, আপনি কিভাবে ম্যানেজ করবেন? আপনি যদি মনে করেন আমি সেশনটা ঠিক রেখে আমি এটা কি করতে চাই, আপনি একটা গাইডলাইন আমাদেরকে দেন, আমি দরকার সেটা বলতে পারবো যে কিভাবে সেটা করা যেতে পারে, যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়, সেশনও যাতে পিছিয়ে না যায়। স্যার আমি তো আসলে স্যার কোনো ডিসিশন দিতে পারবো না, বাট আমি আমার মতামতটা আমি শেয়ার করতে পারি যে কিছু করা যেতে পারে কিনা। সো হয়তো মানে সব মানে অর্থাৎ আমরা যেটা বলছেন সেটা অবশ্যই চিন্তার বিষয় এবং এটা অবশ্যই আলোচনা হবে। ব্যাপারটা হচ্ছে আমি দায়িত্বে ছিলাম, আমি 2016 থেকে 2018 সাল পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম, এবং আমি থাকা অবস্থায় অনেক মানে কাজ, আপনারা যারা সিনিয়র আছে যারা জানবেন যে স্টুডেন্ট রিলেটেড, স্টুডেন্টের বেনিফিটের জন্য এমন কিছু আমি করিনি। স্টুডেন্টরা যেখানে বেনিফিট হবে সেই কাজটাই করার চেষ্টা করেছি। স্যার তবে আমি স্যার আমাদের যেহেতু অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, ফেসবুক অনেক গ্রুপ আছে, অনেক প্রফেশনাল গ্রুপ আছে, সেই সব গ্রুপে যে লেখাগুলো এবং আমাদের ব্যক্তিগত যে স্টুডেন্টদের মনের যে কথা, সেটা কিন্তু স্যার অনেকটাই মানে জাস্ট আমি যদি কিছু কি বলবো সাহস দেন যে হ্যাঁ বলার মতো, যে সবার মনের যে কথাগুলো আমি যতটুকু বুঝতে পারি এবং আমার মনের কথা মানে স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে আমি সহ এবং আমার যারা ফ্রেন্ড আছে, বড় আছে, ছোট আছে, সবার কথা, সবার বিষয়টা এরকম যে আমরা কিন্তু 60 মার্কস পর্যন্ত স্যারা যেভাবে ডিরেকশন দিয়েছে, অ্যাসাইনমেন্ট, দেন মিড দুটো, ক্লাস টেস্ট, সবকিছু মিলে আমরা কিন্তু 60 মার্কসে অলরেডি একটা এক্সাম দিয়েছি, একটা মার্কস কনফার্ম করতে পেরেছি আমরা যে যার জায়গা থেকে। তো এখানে যদি আমরা 60 মার্কসটাকে যদি এভাবে করতে পারি, তো বাকি যে ফাইনালের জন্য যে 40 মার্কস আছে সেটাকে এরকমের কোন একটা সিলেবাসে ভাগ করা যায় কিনা, লাইক একটা অ্যাসাইনমেন্ট হতে পারে যেটা একটু ক্রিয়েটিভ হতে পারে, হয়তো একটা কোশ্চেনিয়ার তৈরি করে সেটা হতে পারে যেটাতে হয়তো 10 মার্কস কভার করা যেতে পারে, আর 15 মার্কস, দেন ওখানে দুটো সিটির মতো নেওয়া যেতে পারে, অথবা একটা খুব যে সাবজেক্ট যে স্যার পড়াচ্ছে ওই সাবজেক্টের উপরে। আমরা কিন্তু স্যার এটাও দেখেছি যে লাস্ট 2 সেমিস্টার ধরে ইউনিভার্সিটিতে কোনো এডমিশন টেস্ট ছাড়া শুধুমাত্র ভাইবা নিয়েও স্টুডেন্ট এডমিট করানো হয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা কতটুকু শিখলাম, এখানে আসলে 20 মার্কস আর 15 মার্কস ভাইবার উপরে রেখে এভাবে করা যেতে পারে। এবং আমরা যতদূর জানি স্যার আপনারাই তো বলেছেন যে যারা রিসেন্ট যারা 4th সেমিস্টার আছে, যাদের বিসিএস পরীক্ষা দিবে বা কোনো জবে অ্যাপ্লাই করবে, তাদের জন্য কিন্তু আপনারা একটা নীতিমালা, একটা একটা সিলেবাস তৈরি করেছেন, হয়তো সেটা ভাইবা, হয়তো আমরা ডিরেক্ট জানি না, বাট অনেক স্যারাই তো শেয়ার করেছে অনেক সময়। সো সেরকম কিছু হতে পারে যে সরাসরি যে এক্সাম 40 মার্কসের মানে কোশ্চেন করে এক্সাম, ম্যাথমেটিক্স অনেক টার্ম আছে, সব সাবজেক্টের জন্য আসলে টাফ হয়ে যায় অনেক সময়। সো অনেক স্টুডেন্টদের না, মানে আমার মনে হয় 90 to 95% স্টুডেন্টের কথা হলো এরকম যে অল্টারনেটিভ কোনো সিলেবাস তৈরি করে তার উপরে যদি কিছু করা যায়, ডিরেক্ট 40 মার্কস এক্সাম না নিয়ে।
আচ্ছা, আমি এই কথাটার বোধহয় আনসার আগেও দিয়েছি কিনা জানি না, আপনাদের দিয়েছি কিনা জানি না। আমাদের শুরু থেকে আমাদের পরীক্ষা নেওয়ার একটা চেষ্টা ছিল। আমরা যেহেতু 60% পরীক্ষা নিয়েছি, আমাদের 40% পরীক্ষাটাও আমরা নিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। রিটেন পরীক্ষা নিতে পারতাম 40%, অনলাইনে পরীক্ষা নেওয়া যায়, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিও নিচ্ছে, আমরাও নিতে পারতাম। আমরা যখন প্রপোজালটা দিই, আমরা তো সবসময় চেষ্টা করি যে টপ লেভেলকে জানিয়ে কাজটা করার চেষ্টা করি। তা আমাদের ডিন মহোদয় যিনি কোঅর্ডিনেটর, উনি ভিসি মহোদয়ের অ্যাপ্রুভালের জন্য এটা যখন পাঠান, উনি যেটা বলেছেন যে রেগুলার প্রোগ্রামের মানে ফাইনাল পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো উইকেন্ড প্রোগ্রামে এটা চলবে না। তো উনি তখন এটাই করে দেন। সেকেন্ড টাইম আবার আমরা এটা আবার ওনাদের সাথে কথা বলে আবার পাঠানোর চিন্তা ভাবনা করে পাঠানো হয়। তো পরবর্তী যেটা দেখা যায় একাডেমিক কাউন্সিলে তো সব শিক্ষকরা থাকে, প্রফেসররা থাকে, 500-600 জন শিক্ষক থাকেন। তো ওইখানে আপনার বিভিন্ন ব্যাপারে বিভিন্ন কথাবার্তার আলোকে তখন ম্যাডাম আবার এই কথা বলেন যে আমাদের রেগুলার প্রোগ্রামের স্টুডেন্টদের ক্লাস শুরু না হওয়া পর্যন্ত বা ফাইনাল পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো উইকেন্ড প্রোগ্রামের ফাইনাল পরীক্ষা হবে না। এখন এটা যদি আপনার সর্বোচ্চ জায়গা থেকে, একাডেমিক কাউন্সিল হচ্ছে শিক্ষা রিলেটেড কোনো একটা ইউনিভার্সিটির সর্বোচ্চ জায়গা, সেখানে সর্বোচ্চ যিনি বডি আছেন চেয়ারপারসন, মানে একাডেমিক কাউন্সিলের সভাপতি হচ্ছেন ভিসি ম্যাডাম। তো উনি যেহেতু এই কথা বলেছেন, এরপরে আসলে আমাদের আর কিছু করার থাকে না। বাট আমরা কিন্তু চেয়েছি যে প্রত্যেক সেমিস্টার নিয়ে নাও। আপনারা জানেন কি না জানি না, যে এই যে 60% মার্কস নেওয়া, এটার ক্ষেত্রে আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আলটিমেটলি আমরা 60% মার্কস নিচ্ছি। যদি না নিতাম তাহলে আরো কি অবস্থা হতো, কত খারাপ অবস্থা হতো। আপনি চিন্তা করে দেখেন, খোলার পর এক একটা সাবজেক্টের জন্য, এক একটা কোর্সের জন্য 2টা মিড টার্ম, একটা ক্লাস টেস্ট, একটা অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এইগুলো করতে গেলে কি পরিমাণ আমাদের সময় যেত এবং কি পরিমাণ মানে প্রবলেম তৈরি হতো। যেহেতু বিদায় নিতে পারেনি, এখন আপনারা যেটা করতে পারেন, আপনাদের সিচুয়েশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা স্যার ধরেন আপনারা এক্সাম নিলেন, আমরা এক্সাম দিলাম, এক্সাম নিলে আমাদেরকে দিতে হবে, মানে আমরা বাধ্য এক্সাম দিতে। কিন্তু একটা খারাপ এক্সাম দিয়ে মানে তখন কিন্তু স্যার আমাদের যে পার্সোনাল যে স্যাটিসফ্যাকশনটা, যে পড়াশোনা করতে এসেছি, একটা ভালো রেজাল্ট নিয়ে বের হবো, ওই জায়গাটাতে অনেক বেশি আনহ্যাপি থাকবো। আমি ওটাই বলছি যে আপনাদের যে মনের কথা বলছেন, মনের কথাটা আমি বলছি এরকম যে আপনারা অনেকে আসছেন যে 1.5 বছরে আমাদের যে ডিগ্রিটা নিয়ে আপনারা কেন এটা করছেন, এটা বাড়তি এটা ডিগ্রি নিচ্ছেন কেন, এটা প্রফেশনাল ডিগ্রি নিচ্ছেন আপনার ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ার বেটারমেন্টের জন্য। আপনার সেই ক্যারিয়ারে যদি আপনার ধরেন 1 বছর যদি আপনি পিছিয়ে যান কোনো কারণে, ডিগ্রি না পাওয়ার কারণে, এই 1 বছর তো আমরা ফিরে দিতে পারবো না, আমরা সারা জীবন চাইলেও আমরা এটা করতে পারবো না। কারণ যার কিনা ধরেন একটা কোর্সের জন্য আজকে প্রায় 1 বছরই তো অলমোস্ট 1 বছর যারা পিছিয়ে যাচ্ছে। জি স্যার, লাস্ট ইয়ার যাদের স্প্রিং এ যাদের শুরু হয়েছিল তাদের ওই কিন্তু সেপ্টেম্বরে থেকে একটা কোর্সের জন্য তার ডিগ্রিটা আটকে আছে, সব হয়ে গেছে, একটা কোর্সের জন্য তার ডিগ্রি আটকে আছে। তো সে তো এখন তার ক্যারিয়ারে বা প্রফেশনাল কোনো একটা ইয়েতে সে তার ডিগ্রিটা তো এখন শো করতে পারছে না। তো অবশ্যই তার জন্য এটা কষ্টের, অবশ্যই এটা বড় কারণ। আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন এই প্রবলেমে ভুগছেন। আর আপনি যে প্রবলেমের কথা বলছেন যে পরীক্ষা দিতে হবে আমাদেরকে, কিন্তু সেই ক্ষেত্রে এরকম যদি হয় যে লোডটা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, রেজাল্ট খারাপ হয়ে যাবে। এখন আমাদের একটা ওয়ে আউট চিন্তা করতে হবে, আসলে কিভাবে করলে স্টুডেন্টদের জন্য ভালো হয় আর এটা ম্যানেজমেন্টও যাতে ভালো হয়, এটা ওয়ে আউট আমাদের বের করতে হবে। সামহাও একটা ওয়ে আউট আমাদের বের করতে হবে, করে আমরা হয়তোবা এটার উপর কাজ করতে পারি। স্যার আপনি যেহেতু মানে একটা জায়গা বড় একটা জায়গায় লিড করছেন, সো আমি একটা জিনিস জানার ছিল যদি পসিবল হয়, যে যারা জেনারেল স্টুডেন্ট আছে, যারা 4th ইয়ার আছে, যারা বের হয়ে গেল, যাদেরকে আপনারা স্পেশালি মানে কোনো ব্যবস্থা করে বের করে দিলেন, তাদের আসলে ওয়েটা কি ছিল? আমাদের যেমন মিড 1 মিড 2 ক্লাস টেস্ট 60 মার্কস কমপ্লিট হয়েছে, তাদেরকে এই 60 মার্কস কমপ্লিট হয়েছিল, 40 মার্কসের উপরে কোনো কিছু ডিসিশন নেওয়া হয়েছে নাকি 100 মার্কসের উপরেই কোনো ডিসিশন নেওয়া হয়েছে? এবং 60% নেওয়া হয়েছে এই সময়ের মধ্যে নেওয়া হয়েছে থ্রু অনলাইনে তাদের পরীক্ষা বা 60% মার্কস নেওয়া হয়েছে অনলাইনে। এবং লাস্ট যে 40 মার্কসের জন্য আপনাদের কি করা হয়েছে? 40 মার্কসের জন্য আপনার ইউনিভার্সিটি থেকে একটা ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে আপনার
ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার থাকবে, তারা প্রত্যেকটা কোর্স ওয়াইজ এক এক দিনে আপনার ভাইবা দিবে স্টুডেন্টদের, ঠিক আছে? প্রত্যেক কোর্স ওয়াইজ ভাইবা নিয়েছে এবং প্রত্যেকটা কোর্সে ফার্স্ট এক্সামিনার ছিল, সে তার মতো করে ভাইবা করে মার্কস দিয়েছে, সেকেন্ড এক্সামিনার সে তার মতো করে ভাইবা নিয়ে মার্কস দিয়েছে। আর 10 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট ছিল স্টুডেন্টদের জন্য, এই হচ্ছে 30, এই 30 মার্কস থেকে আপনার 40-এ কনভার্ট করা হয়েছে। দ্যাটস ইট। স্যার আমরা যত স্টুডেন্ট আছে মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যদি এরকমের কিছু এক্সপেক্ট করে, সেক্ষেত্রে আপনাদের কি কি প্রবলেম আছে, কি কি অবস্টাকল আছে? আমাদের ধরেন প্রবলেমটা তো আপনি যদি স্যার একদম একজন স্টুডেন্ট হিসেবে যদি বলি যে আপনি যদি আমার একটা এক্সাম নিয়ে আমাকে যদি জাজ করতে পারেন আমি এক্সামটা কেমন দিলাম, এবং সেম সাথে যদি আপনি যদি আমাকে ভাইবা নেন, তাহলে আমি জাজ করতে পারবেন না আমি কেমন করলাম বা কেমন কি শিখলাম এই সাবজেক্টে। হ্যাঁ, সেটাও করা যাবে, যা ভাইবা দিয়েও মোটামুটি একটা পাওয়া যায়। আর ফেস টু ফেস ভাইবা হবে, 1-to-1 হবে, তো সেটা তো বোঝা যাবে অবশ্যই। এবং বরং আমি মনে করি রিটেন পরীক্ষা থেকে ভাইবাতে আরো বেশি ইম্পর্টেন্ট, আপনি কতটুকু জানেন এটা ভালো বোঝা যায়। আচ্ছা, যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে রিটেন পরীক্ষা, ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ইউজিসি একটা নীতিমালা আছে। ইউজিসি নীতিমালা হচ্ছে যে ফাইনাল পরীক্ষার প্রশ্ন, আপনার প্রশ্ন খাতা এগুলো কিন্তু গুছিয়ে রাখতে হয়, এটা ইউজিসি নীতিমালা। এবং ফাইনাল পরীক্ষার প্রশ্ন বলা হয় যে ফাইনাল পরীক্ষার প্রশ্ন এরকম ভাবে হবে যেটা কিনা পুরো সিলেবাসকে কভার করবে, ইট উইল কভার দ্য হোল সিলেবাস, ঠিক আছে? এই জন্য আমরা বলি প্রায় সময় যে ইটস ইউর রেসপন্সিবিলিটি টু কভার ইউর সিলেবাস, আপনি টিচারের উপর ছেড়ে দিবেন না, এটা আপনার রেসপন্সিবিলিটি সিলেবাসটা কভার করা। তো ইউজিসি এটা হচ্ছে একটা আপনার, এবং তারা কিন্তু চাইলে যে কোনো সময় চেক করতে পারে, ফাইনাল পরীক্ষার খাতা চেক করতে পারে, কোনো ধরনের প্রবলেম যদি হয়, কোনো স্টুডেন্ট ধরেন গিয়ে যদি ঝামেলা করলো, মামলা করলো, এই করলো, তখন কিন্তু আমার ওই জিনিসটা লাগবে, ঠিক আছে? এই জন্য ফাইনাল পরীক্ষার কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাটা ফলো করতে হয়। কিন্তু আমাদের এই 4th ব্যাচের যেটা আপনি বলেন 4th ইয়ার সেকেন্ড সেমিস্টার যেটা আমরা করেছি, সেটা কিন্তু একটা স্পেশাল কেসে হয়েছে এবং সেটা আপনার একাডেমিক কাউন্সিল থেকে পাস হয়েছে এবং সেটা ইউজিসি এর কর্তৃপক্ষ থেকেও অ্যাপ্রুভ করা হয়েছে। এখন প্রাইভেট প্রোগ্রামগুলোর জন্য সেই ধরনের কোনো ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা বা ইউজিসি সেটাতে করবে কিনা, সেটা প্রপোজাল দিলে না বোঝা যাবে। সেটা ইউজিসির কাছে যদি প্রপোজালটা দেওয়া হয় এই ব্যাপারে রিলেটেড, তখন না সেটা বোঝা যাবে যে তারা অ্যাপ্রুভ করে কিনা। আদারওয়াইজ আমি চাইলে হুট করে কিন্তু এইভাবে পরীক্ষা নিতে পারবো না, এটা আপনার কিছু রুলস রেগুলেশনে ভায়োলেট হবে। এবং এর জন্য দেখা যাবে যারা শিক্ষক আছেন, যারা কোর্স টিচার আছেন, যারা আপনার কোঅর্ডিনেটর মেম্বার আছেন বা ডিরেক্টর আছেন, তাদের সবাইকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে পারে চাইলে। আপনাদের মধ্যে থেকে কেউ একজন ধরেন রিড করে দিল হাইকোর্টে, যে আমি ভাইবার থেকে রিটেন পরীক্ষা দিলে ভালো করতাম, হ্যাঁ আমি এভাবে ভাইবাতে আমি আমি আমার রিটেন পরীক্ষা হলে আমি আরো ভালো দিতে পারতাম, তখন কি হবে? যুক্তি দেখাবো কি হবে, উত্তর দিব কি হবে? সেক্ষেত্রে বুঝতে পারছি ব্যাপারটা। জি স্যার, এরকম ডিসিশন নিতে হলো আমাদেরকে অনেকগুলো ব্যাপার আছে, হ্যাঁ অনেকগুলো ব্যাপার আছে। তো যার কারণে ওই জায়গাগুলোতে যদি আমরা করতে পারি, গ্রিন সিগন্যালটা পাই, তাহলে কিন্তু সমস্যা নেই। আমার আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকতে পারে বা আমার মানে পরামর্শ থাকতে পারে এই যে আপনারা নিজেরা ওয়ার্কআউট করেন অল্টারনেটিভ ওয়ে কোনটা হতে পারে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কি করছে, এটার উপর ওয়ার্কআউট করে আপনারা একটা প্রপোজাল দেন কোঅর্ডিনেটর বরাবর, কোঅর্ডিনেটর এবং সব ডিরেক্টর বরাবর প্রপোজাল দেন। এবং এই যে পরীক্ষা সংক্রান্ত যে কথাটা বলেছেন যে পরীক্ষা 15টা পরীক্ষা 12টা পরীক্ষা একজনের জন্য যেটা হবে, 2টা পরীক্ষা একজনের জন্য সেই রিলেটেডও কিছু অল্টারনেটিভ সলিউশন আপনারা দেন, দিয়ে আপনারা প্রপোজাল আকারে দেন, সেটা মডিফাই হোক, সমস্যা নাই তো। জি স্যার, থ্যাংক ইউ। আপনারা দেন, সেটা করতে পারেন আপনারা। তারপর এটার উপরে দরকার হয় ডিরেক্টর যারা আছেন, 4 ডিরেক্টর আছেন, কোঅর্ডিনেটর আছে, আর মেম্বার যারা আছেন, তারা মিলে কাজ করে এটা মডিফাই করে তারা সেটাকে একাডেমিক কাউন্সিলে পাঠাবে বা বিসি ম্যাডামের পরামর্শের জন্য পাঠাবে অথবা ইউজিসির কাছে পাঠাবে। জি স্যার। সো আপনারা সেটা কাজ শুরু করতে পারেন, ওয়ার্কআউট করতে পারেন, ঠিক আছে? অল্টারনেটিভ দিয়ে আপনারা পাঠান, তাহলে এটার উপর দেখা যেতে পারে, কাজ হতে পারে আর কি। থ্যাংক ইউ স্যার, এতটুকু বলতে পারি আমি। আর বাকি ডিসিশন নেওয়ার তো আমার না, এখতিয়ার তো আমার নাই। স্টেক হোল্ডারের মধ্যে মানে আপনারা কিন্তু অন্যতম স্টেক হোল্ডার, ঠিক আছে? তো আপনারা এখন কি হবে, আপনারা প্রপোজালটা দিবেন, ইটস আপ টু ইউ। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, রাত হয়ে গেছে অনেক। জি স্যার, 10:10 বেজে গেছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, ওকে স্যার, আল্লাহ হাফেজ, স্টে সেফ, স্টে হোম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।